বাহ। আচ্ছা, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ ইংরেজি ক্লাস করব এবং ইংরেজি ক্লাস সবারই দরকার। আমরা কিন্তু আসলে বাঙালি জাতি বা আমাদের মাতৃভাষা কিন্তু বাংলা, আমাদের মাতৃভাষা ইংরেজি না। আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, হ্যাঁ, কানাডা বলেন, এইসব দেশের, লন্ডন বলেন, এরা কি এদের মাতৃভাষাটা হলো ইংরেজি, তাই ওরা ইংরেজি সুন্দর মতো কথা বলতে পারে। তবে এরকম না যে ইংরেজি ওরা সুন্দর মতো কথা বলতে পারে, কারণ ওদের দেশেও ইংরেজিতেও আঞ্চলিকতা আছে। বিভিন্ন অঙ্গরাজ্যে দেখবেন এক একজন এক এক স্টাইল ইংরেজিতে কথা বলে। আমাদের বাঙালি যখন ইংরেজিতে সুন্দর মতো কথা বলে, ওরা খুব সব দেশের মানুষই কি সুন্দর মতো কিন্তু ওরা বুঝতে পারে যে আমরা কি বলতে চাই। কিন্তু আমরা এই জন্য দেখি যে আমেরিকার মানুষ যখন ইংরেজিতে কথা বলে আমরা তেমন কিছু বুঝি না, আবার ইংল্যান্ডের মানুষ এক স্টাইলে বলে, এই জিনিসগুলো। যাই হোক, ইংরেজি একটা চমৎকার একটা ভাষা, আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয় এবং দাপ্তরিক ভাষা হিসেবে বিশ্বে মানে ইংরেজি ভাষার অবস্থান কিন্তু প্রথম বলা হয়। জাতিসংঘের 6টা ভাষার মধ্যে ইংরেজি ভাষা সেকেন্ড। আর বাংলা হলো দাপ্তরিক ভাষা হিসেবে বিশ্বে বাংলা ভাষার অবস্থান হলো 10ম অবস্থানে আমাদের বাংলাটা অবস্থান করতেছে। তো মনে করেন না যে বাংলাটা আমাদের দুর্বল, তা কিন্তু না, বাংলা ভাষাটাও ভালো, তাই তো? বাংলায় আমাদের প্রায় কত কোটি মানুষ কথা বলে বলতে পারবেন? প্রায় 30 কোটি মানুষ আমাদের এই বাংলা ভাষায় কথা বলেন। স্যার কি রাগ করলেন? না, রাগ করেন নাই? তাহলে ঠিক আছে, বলেন বিসমিল্লাহ। হ্যাঁ, বলেন একবার বিসমিল্লাহ। আচ্ছা, আপনারা কেমন আছেন সবাই? একটু কমেন্টের মাধ্যমে জানান, দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা কেমন আছেন। হ্যাঁ, একটু কমেন্টের মাধ্যমে জানান। আপনারা অনেক টেনশন কাজ করতেছে, অনেক এইজ প্রায় শেষ হয়ে যাচ্ছে যে স্যার আমার তো এইজ শেষ, স্যার আমি এখন কি করবো স্যার। অনেকের কারণ এরা কারা জানেন, বিশেষ করে যারা নিবন্ধন ছোট ছোট চাকরি খুঁজে, এরা কারণ সবার ক্ষেত্রে তো আর বিসিএস টা হয় না। আর বিসিএস যারা পড়ে ওরা কিন্তু সেই অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে, ওইভাবেই গাইডলাইন শুরু করে। ভার্সিটিতে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তখন যে সময়টা পায়, ডিপার্টমেন্টে পড়াশোনার পাশাপাশি পলিটিক্স করার পাশাপাশি যে সময়টা পায়, ওরা কিন্তু অল টাইম ব্যয় করে বিসিএস এর পিছনে। তো বিসিএস যারা করে তাদের আসলে বেশিরভাগ কোনো কোচিং সেন্টার যাওয়ার দরকার হয় না, ওরা শুধু জাস্ট মডেল টেস্ট গুলো দেয় এবং যে টপিকটা ওরা মানে একটু দুর্বল থাকে বিভিন্ন স্যারদের ক্লাসগুলো দেখে ওগুলো শিখে নেয়। এরপর আমরা যারা বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে যারা আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করি, তারপর আমরা বসে থাকি যে একজন বেকার খাতা নিয়ে খুলে বসে থাকি যে আমরা কবে আমাদের একটা প্রাইমারি সার্কুলার আসবে, কবে আমাদের একটা নিবন্ধন সার্কুলার আসবে, এই জিনিসগুলোর উপরে আমরা ডিপেন্ডেন্ট থাকি। আবার 10 থেকে 20তম বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের সার্কুলার গুলো কবে আসবে, এটা নিয়ে আমরা পড়ে থাকি। এক কথায় হতাশার ভিতরে ঢুকে হতাশা থাকতে থাকতে পড়াশোনা না করতে করতে এবং আমরা কি করি, পরীক্ষা দিয়ে দিতে একসময় বয়সটা হারিয়ে ফেলি এবং আমরা চলে যাই, কোমায় চলে যাই। তো এই জন্য বলবো যে এই কোরবানিতে যদি আপনি যতই মনে করেন না কেন ব্যাগ ভর্তি যত বই আপনি বাড়িতে নিয়ে যান না কেন, এই বই নিয়েন না, কোনো লাভ হবে না। আপনি যতই প্রস্তুতি নিয়ে যান, আমি বাড়ি যাই ফাটাই ফেলাম, এবার বাড়ি যাই জিকেটা শেষ করে ফেলবো, এই যে ম্যাথ নিয়েছি শেষ করে ফেলবো, ভোকাবুলারি একটা বই নিছি, এটা একদম টাটকা, যারা যারা দেবে একটাও হবে না, কচু হবে না। আমার লাইফে আমি অনেক বই নিছি। আমি তো আমার বাসা, আমি বরিশালে যখন যেতাম ঈদ কোরবানিতে লঞ্চে উঠতাম, তা লঞ্চে উঠে চিন্তা করতে একদম ফাটাই ফেলাম। লঞ্চে কি সুন্দর মতো লঞ্চে তখন তো ডেকে যাইতাম, ডেকের মধ্যে বসতাম, কি সুন্দর জিকে একটা বই নিয়ে শুধু বসতাম আর এদিক ওদিক তাকাইতাম, কারণ লঞ্চে সুন্দর সুন্দর মাইয়া কিন্তু ডেকে কিন্তু অভাব নেই। তো এই যে আমি তো ছেলে মানুষ, কিছু করার নেই, এদিক ওদিক তাকাইতাম, এদিকে গার্মেন্টস এর মাইয়া, ওদিকে ঈদের সময় কি যাই একটু ছাদে যাই, ছাদে যাইতাম, পড়াশোনা শেষ ডাব্বা। এরপর যখন আবার বাড়িতে যাইতাম, পড়াই তো ভাড়াইলাম, কিসের পড়াশোনা ফাটাফাটি, ওই বন্ধু বান্ধব আছে ঘোরার ঘোরা, এই পড়াশোনা শেষ। অর্থাৎ যেরকম বই নিয়ে গেছিলাম বাড়িতে, ওই রকম বই নিয়ে আবার হলের ভিতরে কি করে ঢুকতেন, রেখে দিয়েছি। স্যার কি রাগ করলেন? না আলহামদুলিল্লাহ। তাহলে স্যার কিন্তু যেহেতু রাগ করে নাই, তাহলে আমরা ক্লাসটা স্যার আসলে ভালো মতোই নিবে। রাতুল স্যারের কথা বলা লাগে না, কিন্তু ব্যাকরণ এবং সাহিত্যে উভয় বিষয়ে কিন্তু পারদর্শী। দেখে আপনাকে কেমন আছে? প্রীতি দেবনাথ আছে, আমাদের সিনথিয়া সুরভি আছে, রুমা আক্তার আছে। স্যার টিপ কিন্তু দিছি, একটা টিপ সই কিন্তু দিছি। কেন দিছি জানেন? কিসের সাক্ষী স্যার? মনে করবেন কি ভোট দিছি, জাল ভোট দিছি? না দেই নাই। বিয়ে সাক্ষী দিছি? না স্যার। তাহলে এটা কোন কাজে ব্যবহার করেছি বলেন না স্যার? স্যার হচ্ছে জায়গা জমির অভাব নাই, জায়গা জমি খালি সিল সপ্পর মারতেছে। না, এই টিপ সই কোন জায়গায় লাগে? আমি কিন্তু একটা না স্যার, এই দুইটা দিয়েছি, আরো এই একটা দিয়েছি স্যার, দুটো দিয়েছি। হ্যাঁ, কোন জায়গায় একটা দিয়েছি, একটা দুটো কিন্তু টিপসই কিন্তু দিয়েছি। আগে কিন্তু টিপসই দৌড়া জোরে জোরে দৌড়ে এরকম মারতো, টিপসই মারতো না গ্রামে, মানে অফিসে কোথায় মারা হতো, ইউনিয়ন পরিষদে গেলে, ইউনিয়ন পরিষদে গেলে এরকম ধরে ধরে কি করতো, টিপসই দেওয়া হতো এরকম, দেয় না, একটা টিপসই দেয় না, টিপসই দেন, দিয়েছেন না স্যার? দেওয়া হয়েছে স্যার। স্যার যেহেতু দিছে, তারপরে কমেন্টে জানাইতে হবে যে 2 আঙ্গুলে কেন আমি টিপসই দিলাম, এটা কোন কাজে লাগে। এই যে দেখেন অলরেডি আবার চলে আসছে যে আমাদের কিন্তু ক্যারিয়ার প্লাস বাংলা বইটা কিন্তু চলে আসছে। আজকে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু এই বইটা কিন্তু পাবেন, ঠিক আছে? ক্লিয়ার? তো দেখি স্যারের ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারী আছে কে হন, সে কে রমন নাকি রমণী, দেখবো আমরা সে কে হন। তার এই বইটা কিন্তু পাবেন, অবশ্যই বইটা
পাবেন। ঠিক আছে সবাই, দেখি আমরা কয়জন আছেন আমাদের এখানে। সুশীল নীলা আছেন, জানাতুল ফেরদৌস আছেন, নাইমা ইসলাম আছেন, মনিরা খাতুন আছেন এবং খুকু মনি আছেন, আমাদের নীলা সুলতানা, পপি বিশ্বাস অনেক কিন্তু আছেন, নমস্কার দিয়েছেন কিন্তু। নাইমা ইসলাম আছেন আমাদের সাথে, আরিফুর রহমান আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন। আর একটা কথা বলি, আপনারা যে যেখানে যান না কারণ যদি প্রয়োজন না পড়ে কখনো আপনি গ্রামের বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, কারণ বেকার মানুষ আপনি গ্রামে যে কি করবে, হয়তো গ্রামে যাবেন পশুর হাটেও যেতে পারবে না, গেলে কিন্তু ওই গাইয়ের গরুতে লাথি মারবে, আপনারা কিন্তু পুরুষ গরুতে লাথি মারবে না। এর কারণ একটাই, কারণ আপনি জানবেন ওই গরুতেও চিনে যে আপনি একজন বেকার মানুষ, অসহায় মানুষ, গরুর হাটে গেছেন অবলা প্রাণীর মতো, সুতরাং আপনাকেও কিন্তু দেখে শুনে গরুতে লাথি মারে। সুতরাং পুরুষ গরুতে আপনার লাথি মারবে না, কোনো মহিলা গাই গরুতে আপনার পাইলে দুটা লাথি টুতির মারবে। এই জন্য ওইসব জায়গায় যাওয়ার দরকার নেই, কারণ লজ্জা আছে। কারণ আপনি দেখবেন যে আপনার এলাকার যে ছোট ভাইটা ছিল, অর্থাৎ ওই এসএসসি পাস করার পর, ইন্টার পাস করার পরে এবার পুলিশে চাকরি হয়ে গেছে, ইন্টার পাস করার পর কি ও এবার পুলিশে চাকরি হয়ে গেছে, ওরে নিয়ে সবাই মাতামাতি, দেখবেন ও এবার কোরবানিও দিচ্ছে, সবাই কইতেছে অমুকের পোলা তো পুলিশে চাকরি হয়ে গেছে, আপনাদের বিয়েও ঠিক হয়ে গেছে, নবম শ্রেণী মায়াটা, এলাকার সুন্দরী নবম শ্রেণী মায়াটার সাথে কি হয়ে গেছে, দেখবেন যে একদম মেম্বারের মায়া, চেয়ারম্যানের মায়া তার সাথে দিয়ে দিছে। কিসের জন্য? শুধু কনস্টেবল একটা চাকরি, ইন্টার পাশে কনস্টেবল চাকরির জন্য বিয়ে কিন্তু হয়ে গেছে। আর আপনি এতিম অসহায়ের মতো শুধু ঘুরতেছেন, কোনো লাভ নাই। আপনাকে কেউ বলবে না দোস্ত বিয়ে কি করছোস বা বিয়ে কি করবে, বলবেই না, কোনো একটা বেকার। মানে আপনি নিজের পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই নাই আপনার কাছে। তো এই লজ্জা, মানে লজ্জার জন্য যাওয়ার দরকার নেই। আর দাওয়াতও কিন্তু দিবে না স্যার, আপনাকে দাওয়াতও কিন্তু দিবে না, যে আপনাকে যে দাওয়াত দিবে তাও দিবে না। গ্রামগঞ্জের দাওয়াত খুব সেন্সিটিভ বিষয়। আপনার টাকা আছে, আপনার প্রতিবেদন, তাহলে আপনার বিয়ের কার্ডও দিবে না, আপনার বিয়ের দাওয়াতও দিবে না। আর আত্মীয় স্বজন বাড়ি আপনার কোরবানিতে দাওয়াতও দিবে না। আর যদি আপনার চাকরি থাকে দেখবেন সব পাবেন। এই কথাই কি স্যার রাগ করলেন? না না 100% স্যার। স্যার কিন্তু রাগ করে নাই। না। তার মানে স্যার যেহেতু রাগ করে নাই, সুতরাং আমরা শুরু করে দিতে পারি স্যার, ঠিক আছে? এই দেখছেন স্যার, অনেক মেয়েরা কিন্তু আজকে আপনাকে বলতেছে যে আজকে রাতুল স্যারকে অনেক সুন্দর লাগতেছে, রাতুল স্যারের চেহারাটা খুবই মায়াবী, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে স্যার। তার মানে ক্লাসটা জমবে স্যার, জমবে না? আজকে কিন্তু জমবে, যে সবাই যেহেতু মেয়েরা বলতেছে যে না রাতুল স্যারের আজকে চেহারাটা অনেক সুন্দর লাগতেছে, মায়াবী লাগতেছে, অনেক কিউট লাগতেছে, সুতরাং স্যারের ক্লাসটা অনেক সুন্দর হবে। স্যার আরো তোমার সুপারিশ বঞ্চিতদের নিয়ে কিছু বলেন। বঞ্চিত তো বঞ্চিতই, তাতে নিয়ে আর কিছুই বলার নেই। যদি সরকার সুযোগ দেয় তাহলেই তো ভালো, তাই না? এটা সরকারের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে, আমাদের উপরে কোনো কিছু ডিপেন্ড করে না। তুমি একটা নাজিপুর থেকে আছেন, ওকে স্যার, তাহলে আমি আর কথা বাড়াবো না স্যার, আপনি টুসুম টুসুম করে একটু আগে ক্লাসটা নিয়ে দেন। ওকে, আল্লাহ হাফেজ স্যার। স্যার বই কবে পাবে? একজন কমেন্টস করছে। অল টাইম, যখন অল টাইম 24 ঘন্টা সার্ভিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। হ্যাঁ, বগুড়া থেকে কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা শুরু করে দিচ্ছি, অনেকক্ষণ কথা শুনছেন এই আর কি। আর সামনে হচ্ছে আপনাদের কি, সামনে কি আপনাদের কুরবানি ঈদ, ঠিক আছে? এটা ভালো মতো করেন। আজকে যারা আমাদের যে টপিকটা আছে, বৃহস্পতিবার কবে, মানে আগামীকাল? আজকে কি বার তাহলে? বুধবার। আচ্ছা, ও আজকে বুধবার, কালকে তো ইয়েতে, হ্যাঁ কালকে না, ওটা আজকে ক্লাস নেওয়া হয়েছে। যাই হোক, এটা কি আইডেন্টিফিকেশন অফ কি ফ্রেজেস এন্ড ক্লজ। এই ফ্রেজ ক্লজ শব্দটা শুনলেই মনে হয় অনেক, মানে একটা, মানে এটাকে কি বলে, ধাঁধার একটা জায়গা। ধাঁধার জায়গা না, সহজভাবে সুন্দরভাবে অনলাইনে যারা আছে কথাটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? যে একদম সহজভাবে সুন্দর মতো ধরে ধরে দেখাবো, একটু খেয়াল করবেন। খালি কিছু সিস্টেম আছে, সিস্টেমটা দেখবেন, কোনটা দেখলে আমি আপনি চিনতে পারবো। চেনাটা তো গুরুত্বপূর্ণ, বুঝছেন না? খাতাটা পারলে হারাই ফেলা নোট করার পর, ঠিক আছে? আর কি এটা করার পর আমি কি, জি স্যার খাতা হারাই ফেলবেন? আচ্ছা, এই যে এখানে অনেকগুলো কোশ্চেন দিয়েছে, এখন কি সলভ করবো? এগুলো হচ্ছে আপনাদের জন্য, এগুলো হচ্ছে আপনাদের জন্য। সলভ করবেন কে? আপনারাই সলভ করবেন। না তাহলে আমরা লিখি বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, identification of phrase, phrases and key clauses, ঠিক আছে? অনেকে ক্লজ উচ্চারণ করতে গেলে ক্যালাউস এগুলি করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা খেয়াল করি তাহলে। ফ্রেজ এন্ড ক্লোজের মধ্যে পার্থক্যটা কি, এটাকে আগে বুঝতে হবে, ঠিক আছে? তারপরে ধরতে পরীক্ষা আসে নিচের কোনটি ফ্রেজ, চারটা অপশন দিয়ে দেয়, নিচের কোনটি ক্লজ। কি ক্লজ এটা না, কোনটা ফ্রেজ কোনটা ক্লজ। এই ফ্রেজের বাংলা হচ্ছে শব্দগুচ্ছ, এটা বাংলা কি? শব্দগুচ্ছ, ঠিক আছে? আর ক্লজেস মানে হচ্ছে বাক্যাংশ, তার মানে কি বাক্যের অংশ, ঠিক আছে? যখন আমি আপনি কথাটা ঠান্ডা মাথা খালি শুনবো, ঠিক আছে? লেখা কম, বোঝার জিনিস বেশি। বেশি বুঝালে মাথা থাকে না, কমের মধ্যে একদম
ফার্স্ট ক্লাস যাতে আমাদের ক্লিয়ার হয়ে যায়। বাক্যাংশ, বাক্যাংশ মানে কি? পার্ট অফ আ সেন্টেন্স, পার্ট অফ আ সেন্টেন্স। আমরা যখন একটা সেন্টেন্স কি করি, রেডি করি, তখন সেই সেন্টেন্সের মধ্যে কি থাকে? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন। আবার সাবজেক্ট যদি নাও থাকে, ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্স, উই ক্যান নট মেক এনি সেন্টেন্স উইদাউট আ ভার্ব। ভার্ব ছাড়া তো আপনি কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো না, এটা তো চিরন্তন সত্য। কি রেডি করতে ভার্ব লাগবে? কি রেডি করতে? সেন্টেন্স বা বাক্য তৈরি করতে। তার মানে কি একটা বাক্যের মধ্যে কি থাকতে হবে? ভার্ব থাকতে হবে। সেই ভার্ব দেখে কি আমি বুঝতে পারবো যে এটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে নাকি ফিউচারে আছে? বুঝতে পারছি? যদি ভার্ব যদি ইজ থাকে, যদি ভার্ব যদি আর থাকে, যদি ভার্ব যদি কি থাকে? ওয়াজ থাকে, যদি ভার্ব যদি ওয়ার থাকে, যদি ভার্ব যদি হ্যাভ থাকে, যদি ভার্ব যদি হ্যাজ থাকে, যদি ভার্ব যদি স্লিপ থাকে, যদি ভার্ব যদি স্ল্যাপ্ট থাকে, যদি ভার্ব যদি উইল স্লিপ থাকে, এগুলি কি আমরা বুঝতে পারবো না যে এগুলি কি এটা ভার্ব, এগুলি কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে? তার মানে ক্লজ, বাক্যাংশ, এই ক্লজ দেখে সবসময় টেন্স চেনা যায়। কি বলছি বলেন? ঠিক আছে, তাহলে এটাকে আমরা পাশে লিখতে পারি থার্ড ব্র্যাকেট দিয়ে। ক্লজ দেখে কি টেন্স চেনা যায়। সব সময় ক্লজ দেখে টেন্স চিনতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একদম প্রথম বেসিক রুলস। দেখছেন কোথা থেকে কথাটা আসলাম? হ্যাঁ, যদি ডিরেক্ট বলতাম ক্লজ দেখে টেন্স চেনা যায়, তখন হিমশিম লাগতো যেটা কোন টেন্সের কথা বলতেছে। কারণ ফ্রেজ লিখতো আমরা তো টেন্স আকারেই লিখবো। ঠিক আছে, আর যেটা আমাকে ফ্রেজ এবং ক্লজ আইডেন্টিফিকেশন করতে বলছে, তার মানে আমার যে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, সে আন্ডারলাইনটা কিসের মধ্যে থাকবে? ফ্রেজের নিচে এবং ক্লজের নিচে। ক্লজের নিচে যদি আন্ডারলাইন থাকে, তার মানে কোথা থেকে কোথায় আন্ডারলাইন শুরু হবে? ও অবশ্যই সেই আন্ডারলাইনের মধ্যে কি থাকবে? টেন্সের একটা সাব্বাস, একটা ভার্ব থাকবে বা টেন্সের কাজ থাকবে। এই অনলাইন কথা কি বুঝতে পারছে? ঠিক আছে, আর এখানে দেখেন ফ্রেজ, এই যে ফ্রেজ, ঠিক আছে, এই যে ফ্রেজ বা শব্দগুচ্ছ, তাই না? এখন আমার তো পার্থক্য দুইটা, ফ্রেজ এবং কি ক্লজ। এটা দেখে যদি টেন্স চেনা যায়, তাহলে এখানে দেখে আমরা কি লিখবো? টেন্স চেনা যায় না, টেন্স চেনা যায় না। ঠিক আছে, টেন্স চেনা যায় না শব্দগুচ্ছ দেখে। আর শব্দগুচ্ছ জিনিসগুলো কি একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, এগুলো ছোট ছোট করে শুনবেন এবং ঠাস ঠাস করে কি করবেন? নোট করে ফেলবেন। তারপর আমরা সিরিয়ালে আসতেছি। এখানে একটা কথা বলতেছি, খেয়াল করবেন। আমি লিখলাম I know what to do। আবার এখানে লিখলাম I know, হ্যাঁ, where, ঠিক আছে, বা what he wants। লিখলাম দুইটা সেন্টেন্স। লিখছেন? এই দুইটা সেন্টেন্সের মধ্যে বলবেন আন্ডারলাইন যে অংশটুকু, দুইটাই ফ্রেজ নাকি দুইটাই ক্লজ, নাকি একটা ফ্রেজ একটা ক্লজ, কোনটা ফ্রেজ কোনটা ক্লজ, এগুলো একটু বলবেন। হ্যাঁ, কোনটা ফ্রেজ কোনটা ক্লজ এটা একটু বলবেন। সাব্বাস, ঠিক আছে। আপনি কিভাবে কিভাবে? সাব্বাস, ঠিক। খেয়াল করে এই যে দেখেন নিচেরটা কি আছে? ওয়ান্টস, ভার্ব আছে। আমি কি বলেছি? আন্ডারলাইন অংশটুকু আমাকে দেখতে হবে। কোন অংশটুকু? আন্ডারলাইনের অংশটুকু, তাই না? তাহলে এখানে কি আছে? ওয়ান্টস আছে না? এটা কি এটা টেন্সে পড়ছে না? প্রেজেন্টে আছে না পাস্টে না ফিউচারে? প্রেজেন্টে। যেহেতু টেন্স চেনা যায়, তার মানে আমার এই সেন্টেন্সটা হচ্ছে ক্লজ। কি ক্লজ এটা পরে, আগে প্রেজেন্ট ক্লজটা চিনি। বুঝতে পারছি? এখন এখানে কি বলছে দেখেন, টু ডু। কোন সেন্টেন্সে কি বলছে? কোন সেন্টেন্সে ইনফিনিটিভ কি বলছে? কোন সেন্টেন্সে ইনফিনিটিভ, আমরা বিসমিল্লাহ করে শুরু করে দিছি কিন্তু পড়া। হ্যাঁ, ইনফিনিটিভ অথবা জেরান্ড অথবা পার্টিসিপল। হ্যাঁ, পার্টিসিপল দেখে কি টেন্স, পার্টিসিপল দেখে কি টেন্স চিনতে কি পারবো না। অনলাইনে যারা আছে কথা কি বুঝতে পারছে ভাই? আচ্ছা, সবাই লিখতেছেন নিপু প্রথমটা ক্লজ পরেরটা ফ্রেজ। একজন লিখছেন ফ্রেজ ক্লজ। ওকে, আমরা যারা আছে সবাই আরেকবার শেয়ার করব
ঠিক আছে, সর্বোচ্চ শেয়ার করে আমরা লাইভ ক্লাসটার এটা ডিউরেশনটা আমরা বৃদ্ধি করব, ঠিক আছে। আর যারা এখানে আপনারা প্রথম থেকে আছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা এখান থেকে যায় না ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত, অনেক কিছু জানার আছে, একদম কনফার্ম হয়ে নেন। অনেকভাবে অনেক ক্লাস করছেন, এই ক্লাসটা করে দেখেন। লিখছেন? লেখেন কোন সেন্টেন্সে, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখেন, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে লেখেন কোন টেন্স, এখান থেকে এই পর্যন্ত কোন সেন্টেন্সে কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? পিছনে শাবাশ। ইনফিনিটিভ মানে কি? 2 প্লাস V1, তাই না? V1। জেরার মানে কি? ভার্ব প্লাস আইএনজি, এবং এটা কিসের কাজ করে? নাউনের কাজ করে। পার্টিসিপল মানেও কি? ভার্ব প্লাস আইএনজি, বাট এটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে, অ্যাডজেক্টিভের কাজ করে। এই তো এগুলি দেখে আইএনজি দেখলে আমরা বুঝতে পারবো না এটা কোন টেন্স। আইএনজির আগে যদি এমইজ আর ওয়াজ থাকে তখন আমরা বুঝতে পারবো এটা কোন টেন্সে আছে। বুঝতে পারছেন? এগুলি লেখা শেষ করে একটু জানা, লেখা শেষ করে একটু জানা। নন ফাইনিট ভার্ব, হ্যাঁ আমি ইচ্ছা করে নন ফাইনিট ভার্বটা উচ্চারণ করি নাই। যদি বলতাম যে নন ফাইনিট ভার্ব দেখে আমরা কখনো টেন্স চিনতে পারবো না, তখন আবার প্রশ্ন করবেন স্যার নন ফাইনিট আবার কোনটা একটু দেখা দেয়। এত দরকার নেই, আগে এই তিনটা তো চিনছি। নন ফাইনিট ভার্বের মধ্যে তিনটা প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড আর কি পার্টিসিপল। এগুলো দেখে উই ক্যান নট আইডেন্টিফাই এনি টেন্স, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে টু ডু আছে না, টু ডু কিসের মধ্যে পড়ছে? ইনফিনিটিভ। টেন্স চেনা যায়? যায় না, তাই এটা হয়ে যাচ্ছে কি আমার ফ্রেজ। এটা কি হয়ে যাচ্ছে? ফ্রেজ। আর এখানে ওয়ান্স থাকার কারণে এটা হয়ে যাচ্ছে কি ক্লজ। বুঝতে পারছে সবাই? তার মানে ক্লজ থাকলে কি থাকবে পিছনে ভাইয়া? হ্যাঁ, বসে 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 ক্লজ থাকলে কি, ক্লজ আমরা কিভাবে বুঝতে পারবো? ক্লজ মানে কি? বাক্যাংশ। শুরু থেকেই তো ছিলেন না? আচ্ছা, ঠান্ডা মাথায় একটু শোনেন। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। এটা ক্লজ আমরা কি টেন্স দেখে ক্লজ চেনা যায়। এই যে আন্ডারলাইন অংশটুকু, পুরো সেন্টেন্স না, দেখতে হবে কি আন্ডারলাইন অংশটুকু। এই আন্ডারলাইন অংশটুকু হোয়াট হি ওয়ান্টস, এই ওয়ান্ট, ওয়ান্টেড, এগুলো আমরা পড়ছি না? আবার ওয়ান্টস এস বাই, ভার্বের সাথে তো এস বাই ইয়েস বা পাস্ট ফর্ম যুক্ত করা যায়। তার মানে এটা দেখে আমরা বুঝতে পারতেছি ওয়ান্টস যেহেতু আছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এটা হচ্ছে আমার এটা কি ক্লজ। আর এখানে যে টু ডু শব্দটা বলছি, যে কোন সেন্টেন্সে ইনফিনিটিভ মানে কি 2 প্লাস V1, অথবা জেরান মানে ভার্ব প্লাস আইএনজি, অথবা পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি, এগুলো যদি থাকে তাহলে আমরা কি চিনতে পারবো না? টেন্স চেনা যায় না। তখন এটা হয়ে যাবে ফ্রেজ মানে শব্দগুচ্ছ। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম হচ্ছে ইসমাইল, ঠিক আছে, আমি বাংলায় আগে লিখি, হ্যাঁ ঠিক আছে, ইসমাইল। হ্যাঁ, এরকম মনে বানা অথবা দীর্ঘিকার আছে মনে, যাই হোক ইসমাইল। এটা কি ফ্রেজ? এটা কি ফ্রেজ নাকি ক্লজ? ইসমাইল দেখে কি বোঝা যায় এটা কোন টেন্সে আছে? ইসমাইল কোন টেন্স, তার মানে এটা ক্লজ না। মাথা গেলে এটাই রাখবেন যে স্যার টেন্স আমি বুঝছি কিনা, জিনিসটা এটা মাথা রাখবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা ফ্রেজ হবে না। আপনার পুরো নাম কি? হ্যাঁ, আর কি? আচ্ছা, তাহলে এখানে আমি দিলাম হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে মোহাম্মদ, সুন্দর একটা নাম, হ্যাঁ মোহাম্মদ ইসমাইল। এখন নাম কয়টা হইল? দুইটা। এই মোহাম্মদ ইসমাইল দেখো বোঝা যায় এটা কি প্রেজেন্ট টেন্সে না পাস্টে? বোঝা যায় না। শব্দ গুচ্ছ, গুচ্ছ মানে কি একটা শব্দ না একাধিক শব্দ? দুই বা ততোধিক, কখন একটা হবে না। তা শুধু যখন ইসমাইল বলবেন, শুধু ইসমাইল যখন বললেন, বা আপনি যেভাবে বানান লেখেন এইভাবে লেখেন না, এইভাবে এটার মানে দীর্ঘিকার দেন, তাই না? তাহলে তো আগেরটাই ঠিক ছিল, তাই না? আচ্ছা, ইসমাইল যখন শুধু ইসমাইল দিব এটাকে বলা হয় একটা শব্দ। এটা কি একটা শব্দ। এখন মোহাম্মদ ইসমাইল একসাথে দিচ্ছি, এটাকে এই যে দেখেন আন্ডারলাইন একসাথে করে দিলাম। এখন কি হয়ে যাবে? শব্দ গুচ্ছ। সবাই বুঝছি? এখন যদি ইংলিশে বলি, আমি আমার ভার্সিটির নাম লিখলাম, এটা হচ্ছে ঢাকা। এই ঢাকাটা হচ্ছে একটা কি শব্দ। আমি আবার কি লিখলাম? ইউনিভার্সিটি, এটাও কি আমার শব্দ। এটাও কি এটা শব্দ। এখন যদি একটু উপরে উঠো, সাব্বাস। এখন যদি আমি একসাথে লিখতাম যে ঢাকা ইউনিভার্সিটি, এখন কি একসাথে উচ্চারণ করতেছেন না? ইসমাইল এখন কি একসাথে উচ্চারণ করতেছেন না? তখন এটা হয়ে যাচ্ছে কি আমার ফ্রেজ, যার বাংলা হচ্ছে কি রে ভাই? শব্দ গুচ্ছ। ফ্রেজ এবং ক্লজ জিনিসটাকে বুঝতে পারছে? ক্লিয়ার একদম? অর্থাৎ ফ্রেজ দেখে টেন্স চেনা যাবে না, আর হচ্ছে কি ক্লজ দেখে টেন্স চেনা
যাবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখেন, অনলাইন সবে ক্লিয়ার? একজন লিখছে কিছু বোর্ড প্রশ্ন দেখালে ভালো হয়, আরেকজন লিখছে রাইট। এটা ক্লাসে শুরুতে দেখাইছে বোর্ড প্রশ্ন, ওগুলো কখন সলভ করব? আগে হচ্ছে ইয়া হোক, মানে আগে আমরা জানি তারপর এগুলি শিখবো। ঠিক আছে, মানে হুট করে ক্লাসে ঢুকেন তো খেয়াল করেন না, এই জন্য কোশ্চেন করেন, সাথে সাথে আবার যারা থাকে না এরা আবার কি করে, সায় দেয়। হ্যাঁ, এই যে এখানে সবকিছু আছে ভাইজান, দেখেন, প্রমাণ না হইলে দেখেন, বুঝছেন? এখন দেখেন, আমি লিখলাম the man standing, ঠিক আছে, standing beside, the man standing beside, ঠিক আছে, standing beside me was very কি known to me, known to me। আরেকটা লিখলাম সেন্টেন্স, সবাই লিখবেন। হ্যাঁ, the man, হ্যাঁ ঠিক আছে, who was, হ্যাঁ সবাই লিখবেন, ছোট ছোট লেখাগুলো লিখে ফেলবেন। who was standing beside me was very known to me। লেখেন তো, আন্ডারলাইন করলাম। এই আন্ডারলাইন অংশটুকু বলবেন মিস্টার ইসমাইল, আপনি আগে বলবেন। ঠিক আছে, which one is phrase, which one is clause? নিচেরটা অনলাইনে তো বলবেন। হ্যাঁ, ওকে ওকে, দেখছেন? এখন একটু খেয়াল করি, the man standing beside me, যে লোকটি আমার পাশে দাঁড়িয়ে আছে সে কি আমার খুবই পরিচিত ছিল। তাহলে এখানে দেখেন আইএনজি আছে, তাই না? আইএনজি দেখলে আমরা জানি এটা কন্টিনিউয়াস টেন্স, বাট কন্টিনিউয়াস টেন্স হইতে হইলে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই তো 6টা কন্টিনিউয়াস, তাই না? প্রত্যেকটা থেকে 2টা করে, যেটাই থাকে না কেন স্ট্রাকচারে কি পড়ি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে am is are, সাবজেক্ট প্লাস am is are প্লাস কি ভার্ব প্লাস আইএনজি, আবার এদিকে কি হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, আবার এদিকে কি ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি, আবার এদিকে কি হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ওইদিকে আবার কি পড়ে উইল বি বা শ্যাল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, আবার এখানে কি বলে উইল হ্যাভ বিন প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তার মানে কন্টিনিউয়াস হইতে হলে am is are, was were, will have, shall have been, will have been বা কি have been, has been বা had been, এগুলি কি করতে হয়? থাকতে হয়। না থাকলে এগুলো আমরা কন্টিনিউয়াস বুঝবো না। বুঝতে পারছে? তাহলে এখানে কি শুধু আইএনজি আছে না রে ভাই? সাথে কি am is are, was were কিছু আছে? নাই, শুধু আইএনজি আছে। তার মানে যে স্ট্যান্ডিং বিসাইড মি, একসাথে 3টা শব্দ, 2 এর বেশি শব্দ, যদি 2 থেকে 2 এর বেশি শব্দ থাকে তখন এটা হয়ে যাচ্ছে কি মিস্টার ইসমাইল, কি হচ্ছে? ফ্রেজ, মানে শব্দ গুচ্ছ। ঠিক আছে, আবার দেখেন হু ওয়াজ, এখানে কি আছে? ওয়াজ। এখন বুঝছেন কোন ফরম্যাটে চলে গেল? টেন্সের ফরম্যাটে। এখন এটা কি আসলো? পুরাটাই ক্লজ। আমি কি পুরো সেন্টেন্স হিসাব করব নাকি আন্ডারলাইন পোরশনটুকু হিসাব করব? আন্ডারলাইন পোরশনটুকু আমরা হিসাব করব, কাউন্ট করব। ঠিক আছে, পুরো সেন্টেন্স ধরলে তো পৃথিবীর সবই ক্লজ হইব, আর জীবনে ফ্রেজ হবে না, তাই না? আন্ডারলাইন অংশটুকু এখন সবাই বুঝছেন, আমি একাই বুঝছি? হ্যাঁ, বুঝতে পারছে? সবাই কি বুঝতে পেরেছে ভাই? সবাই যারা লেখার, মারে ইসলাম, ফরাত রেজা, তারপর কি নওরিন ইসলাম, শাহেদ সুমি, নাফি, হ্যাঁ এই তো জিনিসটা সবাই আস্তে আস্তে আমরা কনফার্ম করি যে স্যার সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, মানিক মন্ডল খুবই অ্যাক্টিভ একজন স্টুডেন্ট। মানিক মন্ডল, আপনাকে কখনো সামনাসামনি দেখেছি কিনা জানি না, আর কখনো আসলে দেখা করবেন। হ্যাঁ, ভালো লাগে, খুবই অ্যাক্টিভ আপনি। কি বলবো আবার, রেকর্ডিং শুনে নিস বেটা। নর্মাল কথা, অ্যাবনর্মালে চিন্তা করলে হবে না, মাথায় পানি দিয়ে আসতে হবে মিস্টার রাজু সাহেব। মাথায় কি দিতে হবে?
এই জন্যই তো সমস্যা, তাই তো বারবার রিপিট করাইবেন একই কথা। মেন কথা টেন্স, এটা ওয়াজ দিয়ে বুঝতেছি, এদিকে তাকান, ওয়াজ দিয়ে বুঝতে পারতেছি, ওয়াজ মানে কি পাস্ট টেন্সে আছে, তাহলে কি আন্ডারলাইন অংশটুকু পাস্টে আছে না, তারপর টেন্স বোঝা যায় ক্লজ। আর এখানে কোনো ওয়াজ মাস কিছু আছে, যত আইএনজি থাকুক, বুঝতে পারছেন, তখন এটা কি হবে, আমি কি বুঝাতে পারছি, এটা তখন কি হয়ে যাবে, হ্যাঁ আমি ওইদিকে যাবোই না, যে এরান পার্টিসিপলে বলুন কেন যাব না, গেল আবার করবো স্যার আবার বুঝান, আবার এটা আমরা যে টপিক আছে এই টপিক নিয়ে আমরা কথা বলবো, বুঝেন না, আমি নন ফাইনি শব্দটা ইউজ করি নাই, হ্যাঁ তো জীবন হইতো না, তার মানে এটা কি, হ্যাঁ ওটা 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 ওই পর্যন্ত জীবন আন্ডারলাইন করবে না, তার মানে বুঝবেন যে কিছু ইয়া করে মানে লাইভে আর কি বলবো, বুঝছেন না, এটা কি বলে লাইভ ছাড়া মানে খারাপ প্রশ্ন মানে আর কি, এটা ভুল আছে, রাগ করবো না, এমনকি বিসমিল্লাহ বলবো। এখন দেখেন এই যে ফ্রেজ, ফ্রেজ অনেক রকমের হয়, হ্যাঁ ফ্রেজ কি, ঠিক আছে, ফ্রেজ অনেক রকমের হয়, কি কি হয়, এক নম্বর দেখেন নাউন ফ্রেজ, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর লেখেন ভার্বাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, তারপরে কি অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অনলাইন একটু খেয়াল করবা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তারপর লেখেন প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, তারপর লেখেন কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ঠিক আছে, তারপর লেখেন ইন্টারজেকশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, এই হচ্ছে আমার ফ্রেজ, ঠিক আছে। সুমি আক্তার ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখানে আমরা জানি পার্টস অফ স্পিচ কত প্রকার ভাই, 8 প্রকার না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন না, তাহলে এখানে দেখেন কোন কোন পার্টস অফ স্পিচটা নাই, প্রোনাউন, তার প্রোনাউন নামে কোনো ফ্রেজ হয় না, বুঝছে, বাকিগুলো হচ্ছে কি আমার ফ্রেজ, বাকিগুলি হচ্ছে আমার ফ্রেজ, ঠিক আছে। এরকমই যদি আমরা ক্লজ থেকে ধরি, এই ক্লজ হচ্ছে 3 প্রকার, কয় প্রকার, 3 প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল অথবা কি মেইন ক্লজ, অথবা কি মেইন ক্লজ প্রধান, হ্যাঁ, আর এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা কি, ঠিক আছে, কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ আবার 3 প্রকার, এটা আবার কত প্রকার, 3 প্রকার, একটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে, একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, লেখেন, ঠিক আছে, পরীক্ষায় সবচেয়ে বেশি এই 3টা থেকে আসে, কোন কয়টা থেকে, ক্লজের এই 3টা থেকে আসে, হ্যাঁ লেখেন। ক্লজ হচ্ছে 3 প্রকার, প্রিন্সিপাল বা মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা কি কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, মাহিয়া, তুলিকা, বাবা রাজকন্যা, ওকে, আমরা ডিরেক্ট বলতে পারবো না যে 7 প্রকার, ঠিক আছে, আমরা এই 7 প্রকার থেকে আরো 2-3 প্রকার বাড়ে, পার্টিসিপল ফ্রেজ আছে, জেরান্ডিয়াল ফ্রেজ আছে, ইনফিনিটিভ ফ্রেজ আছে, হ্যাঁ আরো বাড়ে, ঠিক আছে, এই জন্য আমরা বলি যে অনেক রকমের হতে পারে, হ্যাঁ। আচ্ছা দেখেন লিখছেন এগুলি, তাহলে ফ্রেজ এবং হচ্ছে ক্লজ, লেখা শেষ করে একটু জানাবেন অনলাইনে, ওয়ালাইকুম আসসালাম, অনলাইনে যারা আছেন সবাই একটু জানাবেন, হ্যাঁ। তাবাসসুম জান্নাত উৎস, শামিম লাকি, ওয়ালাইকুম আসসালাম। এটা তো সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়, এই 3 ভাগ, ঠিক আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ, লেখেন, লেখা শেষ করে জানান। অনলাইন শেষ হলে লিখবেন ডান। স্যার আমার কমেন্ট পড়েন না, রীতা আক্তার,
কমেন্ট অনেকগুলো আসতে থাকে তো, ওই যে যেগুলি 5-7টা একদম চোখের সামনে থাকে এদের নামগুলি বলা হয়। আচ্ছা, লেখা শেষ সবার? দেখেন এখন আমরা আসি নাউন ফ্রেজ। মাথা রাখবেন, যেটাই নাউন ফ্রেজ সেটাই নাউন ক্লজ। কি বলছি বলেন? নাউন নাউন তো মিলছে, তাহলে একটা শব্দ দুটো নতুন আসছে, কি এটা ফ্রেজ আর এটা ক্লজ। তাহলে নাউন ফ্রেজ হইতে হলে কি করতে হবে? হ্যাঁ, টেন্স চেনা যাবে না, নাউনের দিক থেকে টেন্স চেনা যাবে না। আবার নাউন ক্লজ হইতে হলে কি হইতে হবে? একই জিনিস, পার্থক্যটা কি? ক্লজ যেহেতু বলছে এখানে আমাদের টেন্স চিনতে হবে, আর ওখানে কি আমাদের টেন্স চেনা যাবে না। একটা ভালো মতো বুঝেন, বাকিটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, দেখেন 1 নম্বর লেখেন নাউন ফ্রেজ। ঠিক আছে, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। হ্যাঁ, লেখেন এটি যেভাবে কাজ করে, এটি যেভাবে কাজ করে, নাউন ফ্রেজ যেভাবে কাজ করে। খেয়াল করব, নাউন ফ্রেজ যেভাবে কাজ করে লেখেন। অনলাইন কথাটা বুঝতে পারছে? হ্যাঁ, নাউন ফ্রেজ। হ্যাঁ, একটা নাউন ফ্রেজ যেভাবে কাজ করে। একটা নাউন কিভাবে কাজ করে? একটা নাউন সাবজেক্ট হিসেবে কাজ করে, একটা নাউন অবজেক্ট হিসেবে কাজ করে, একটা নাউন প্রেপোজিশন হিসেবে কাজ করে, একটা নাউন কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, একটা নাউন কি অ্যাপোজিশন হিসেবে কাজ করে। বুঝতে পারছি? তাহলে নাউন যদি এগুলি কাজ করে, নাউন ফ্রেজও সেম কাজটাই করবে। তাহলে ফ্রেজ মানে কি? নাউন বলতে সিঙ্গেল শব্দ থাকবে, আর ফ্রেজ বলতে কি সিঙ্গেল শব্দ থাকবে একের বেশি। এই বেসিকটা বুঝছেন না সবাই? এই বেসিকটা তো বুঝছেন। একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে শব্দ গুচ্ছ। শব্দ কি? একটা, আর গুচ্ছ কি? বুঝতে পারছে? আমি বললাম আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমি কি? শব্দ। তোমাকে একটা শব্দ, ভালোবাসি একটা শব্দ। প্রত্যেক 3টা শব্দ মিনিংফুল একটা সেন্টেন্স হয়ে গেল কি? আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে? আচ্ছা, শব্দগুচ্ছ হইলে কি করতে হবে? লাভ যেহেতু আছে ওটা আমরা ক্লজ হিসেবে দিব। ঠিক আছে না? ভার্ব থাকলেই ক্লজ যাবে, আর ভার্ব না থাকলে ফ্রেজে যাবে। এখন দেখেন এটি যেভাবে কাজ করে, লেখেন নাউন ফ্রেজ অ্যাজ আ সাবজেক্ট। নাউন ফ্রেজ অ্যাজ আ সাবজেক্ট। নাউন ফ্রেজ তাহলে কি হিসেবে কাজ করে? প্রথমটা সাবজেক্ট হিসেবে কাজ করে। নাউন ফ্রেজ কি হিসেবে কাজ করে? সাবজেক্ট হিসেবে কাজ করে। একটা ওয়ার্ড মরিয়ম আক্তার আর হচ্ছে অর্ধেক। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এখানে কি নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে খেয়াল করো। নাউন ফ্রেজ যদি বলি সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে এখন ক্লজ থাকলো কি? সাবজেক্ট হিসেবে কাজ করবে, একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করি আমরা। লেখেন এক্সাম্পল, লেখেন এক্সাম্পল, লেখেন। ঠিক আছে, এক্সাম্পল লেখেন। সাবজেক্ট হিসেবে কাজ করে। সাবজেক্ট একটা সেন্টেন্সে কোথায় থাকে? শুরুতে থাকে, মাঝে থাকে, না শেষে থাকে? কিসের শুরুতে থাকে? ভার্বের আগে থাকে, তাই না? তাহলে এই ভার্বের আগে যেটা থাকে এটা দিয়ে কাজ করবো। এখানে আমি লিখলাম যে রিডিং, হ্যাঁ, রিডিং বুক, হ্যাঁ, মেক্স এ ম্যান, মেক্স এ ম্যান, রিডিং বুক মেক্স এ ম্যান, মেক্স এ ম্যান, ঠিক আছে, মেক্স এ ম্যান ওয়াইজ। দেখেন বই পড়া, রিডিং বুকস মেক্স এ ম্যান ওয়াইজ, তার মানে কি? বই পড়া মানুষকে জ্ঞানী করে। আচ্ছা, এখন একটু বোর্ডের দিকে সবাই তাকাবো। ঠিক আছে, সবাই একটু বোর্ডের দিকে তাকাবো। হ্যাঁ, তাহলে এখানে একটা শব্দ আছে কি? মেক্স। এই মেক্সটা কি আমার ভার্ব? আচ্ছা, এখন পরীক্ষা আন্ডারলাইন থাকবে রিডিং বুকের নিচে। কিসের নিচে? রিডিং বুকের নিচে। তাহলে ভার্বের আগে যা থাকে, ঠিক আছে, ভার্বের আগে যেটা থাকে এটাকে আমরা কি বলবো? সাবজেক্ট। এটাকে আমরা কি বলবো? সাবজেক্ট। এই সাবজেক্টেরই আরেক নাম নাউন অথবা প্রোনাউন। যেহেতু প্রোনাউন হচ্ছে হি, সি, ইট, এখানে তার হি, সি, ইট নাই, তাই প্রোনাউন আমরা বলতে পারবো না, এটা কি? নাউন। এখন দেখেন এই রিডিং বুক, এটা কি দুটো একসাথে উচ্চারণ করছেন আমরা, নাকি আলাদা আলাদা? আর দুটো মিলে তো একটা সাবজেক্ট হয়েছে, তাই না? তখন এটা হয়ে যাবে কি? যেহেতু দুটো একসাথে দুইটা শব্দ উচ্চারণ করলাম একের বেশি, তখন এটা হয়ে যাবে কি? নাউন ফ্রেজ। সবাই বুঝছি না আমি একাই বুঝছি? এটাই বলা হচ্ছে নাউন ফ্রেজ কি হিসেবে কাজ করছে? সাবজেক্ট হিসেবে কাজ করছে। ভাইজান
বুঝছি? আচ্ছা, এখানে দেখেন রিডিং, হ্যাঁ, মেক আ ফুল ম্যান, মেক দ্য ফুল ম্যান, এটা লেখেন সবাই, রিডিং মেক দ্য ফুল ম্যান, রিডিং মেক দ্য ফুল ম্যান লেখেন। লিখছে, তার মানে কি রিডিং একটা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। মেক, টিএইচ লিখছি, কেন লিখছি জানেন? এটা হচ্ছে ফ্রান্সিস বেকনের একজনের উক্তি, ফ্রান্সিস বেকন নামে একজন ভদ্রলোকের উক্তি। কারোর উক্তি আমি আপনি কি চেঞ্জ করতে পারবো? আচ্ছা, মহান কোনো ব্যক্তি বা কি বড় কোনো ব্যক্তি যে কোটেশন দিয়ে থাকে তারটা আমরা কি করতে পারবো না, উই ক্যান নট চেঞ্জ দ্যাট পার্টিকুলার কোটেশন। ঠিক আছে, তাহলে দেখেন এই মেকটা কি আমার ভার্ব। এখানে মেক্স লিখছে না এস বাই এস, ওই সময় এস বাই এস কে ওরা কি দিয়ে লিখতো? টিএইচ দিয়ে লিখতো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভার্বের আগে যেটা থাকে এটাকে আমরা কি বলবো? সাবজেক্ট। তার মানে রিডিংটা কিন্তু ভার্ব না, ভার্ব হচ্ছে আমার মেইন এটা। তাহলে এই সাবজেক্টের আরেক নাম আমরা কি বলছি? নাউন। এটাকে নাউন ফ্রেজ? মন দিয়ে বলেন কেন শুধু নাউন? ও সিঙ্গেলে বসছে, বুঝছি। তাহলে কি এটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারবো? এটা শুধু নাউন। ঠিক আছে, পারা যাবে ইনশাল্লাহ। এরকম আন্ডারলাইন পুরোটার উপরেই দেওয়া থাকবে, এই যে সাবজেক্ট হিসেবে কাজ করবে এটা কি শুধু নাউন, বাট এটা কি নাউন ফ্রেজ না। এখন আমি যদি এরকম লিখি সুইমিং ইন দা রিভার, হ্যাঁ, is my regular habit। দেখেন, সুইমিং ইন দ্য রিভার ইজ মাই রেগুলার হ্যাবিট। তার মানে কি নদীতে গোসল করা এটা আমার কি একটা প্রতিদিনের অভ্যাস। এখানে ভার্ব কোনটা? ইসমাইল, এখানে ভার্ব কোনটা? হ্যাঁ, ভার্ব কোনটা? সাব্বাস, ইজ। মনের চোখ দিয়ে দেখতে হবে। কিসের চোখ? যত ধরনের পড়া শব্দটা আছে, নামাজ পড়া, বই পড়া, ইতিহাস বই পড়া, সাধারণ জ্ঞান পড়া শব্দটা যেটা থাকবে এটা সবসময় মন থেকে করবে। এটা কখনো উপরে চোখ দিয়ে দেখবো না, সবসময় মনের চোখ দিয়ে দিবা। করবো কি? মন থেকে করব। ঠিক আছে, তাহলে দেখবেন সব খুঁজে পাবেন। তাহলে এটা কি রে ভাই? ভার্ব, তাই না? এটা হচ্ছে আমার ভার্ব। তাহলে ভার্বের আগে যাই থাক পুরোটাই আন্ডারলাইন দিয়ে দিল, তখন এটাকে আমরা বলছি সাবজেক্ট। ঠিক আছে, এই সাবজেক্টের আরেক নাম আমরা কি বলছি? নাউন। নাউন বলছি। আচ্ছা, এখন দেখেন একসাথে অনেকগুলি শব্দ একসাথে আন্ডারলাইন করে না, তখন তাহলে এটা কি হয়ে যাবে? শুধু নাউন। তখন এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। দেখেন তো এখন ব্রেন একদম ক্লিয়ার হয়েছে কিনা তিনটা উদাহরণে? বুঝছে? আচ্ছা, কি? হ্যাঁ, ডেফিনেটলি এখানে তো আবার ভার্ব চেনা যায় না। ঠিক আছে, ওটা হবে অবজেক্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, এটা নাউন ফ্রেজ। এই সবাই বুঝতে পারছে ভাই? এটা কি মিস্ট্রি, ফরহাদ, নূরে জান্নাত, আফরোজ, জান্নাতুল ফেরদৌস, বুঝতে পারছে সবাই? আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখেন, দেখছেন এখানে একটা কথা লিখছিলাম, নিচে নামার একটু লেখো। এখানে একটা কথা লিখছিলাম, জেরান্ড পার্টিসিপল লিখছে, জেরান্ডের নিচে কি লিখছে? ভার্ব প্লাস আইএনজি, এবং কিসের কাজ করবে? নাউন। আবার পার্টিসিপলের নিচে কি লিখছে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা লিখছে না? কোন কারণে লিখছে এটা তো বুঝছে। এখন এটার উপরে উঠায় দিব। হ্যাঁ, শাবাশ, আগাইতে হবে। ঠিক আছে, দেখেন এই যে এটাকে নাউন বললেন না প্রথম উদাহরণে, এটা 1 নাম্বার এক্সাম্পল, এটা কি 2 নাম্বার এক্সাম্পল, এটা কি 3 নাম্বার এক্সাম্পল। এই যে দেখেন এই নাউনের সাথে দেখেন তো আইএনজি যুক্ত আছে, তখন এটাকে আমরা কি বলতে পারবো? জেরান্ড। এখন শব্দ একটা না দুইটা? তখন এটাকে আমরা বলবো জেরান্ডিয়াল ফ্রেজ। সবাই বুঝছি? জেরান্ডিয়াল পরীক্ষা যদি এখন আসে তবে এই সেন্টেন্সটা আসলো, রিডিং বুক মেক্স আ ফুল ম্যান। হিয়ার রিডিং বুকস ইজ আ ড্যাশ। অপশন এ,
নাউন ফ্রেজ, অপশন বি জেরান্ডিয়াল ফ্রেজ, দুইটাই যদি থাকে তখন কাকে দিবে? তখন 100% জেরান্ডিয়াল ফ্রেজ দিব। এটা নাউন ফ্রেজ দেখলেই চেনা যায়। নাউনের মধ্যে আবার কোনটা পড়ছে এটা জানতে চাইছে ওনারা, তখন দিব জেরান্ডিয়াল ফ্রেজ। অনলাইন যারা কথাটা বুঝতে পারছে, যদি এই যে যেহেতু এখানে আইএনজি ফরম্যাটটা আছে, তার মানে কি নাউনের সাথে যদি আইএনজি থাকে তখন এটাকে আমরা বলি জেরান্ড। যেহেতু এখানে নাউন ফ্রেজ দুইটা শব্দ একসাথে পড়ছে, তাহলে এখন এটার সাথে কে আসতেছে? আমার এটার সাথে আমার কে আসতেছে? নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজের সাথে আইএনজি যুক্ত আছে, তখন এটাকে আমরা কি বলছি? জেরান্ডিয়াল ফ্রেজ। এখন অপশনে যদি বলে যে হিয়ার রিডিং বুক ইজ আ ড্যাশ, তখন আমরা কি দিব? নাউন ফ্রেজ অপশনে থাকলো, আবার জেরান্ডিয়ালও থাকলো, দুইটাই যদি থাকে তখন অবশ্যই এটাকে আমরা জেরান্ডিয়াল ফ্রেজ হিসেবে কাউন্ট করব। বুঝতে পারছে সবাই? কারণ নাউন ফ্রেজ এটা জানতে চায় না, এটার কাছ থেকে কি বের হইছে এটা জানতে চাইছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন দেখেন পরেরটা, দেখেন এটা কি নাউন না? আইএনজি। এখন দেখেন তাহলে এটা কি নাউন? এটার সাথে কি আর কোনো শব্দ আছে? যেটা আইএনজি আছে তখন এটাকে আমরা জেরান্ড বলতে পারি? বলতে পারি, বাট এটাকে ফ্রেজ হবে যেহেতু এটা সিঙ্গেল শব্দ। ক্লিয়ার? আবার দেখেন সুইমিং ইন দ্য রিভার, আবার এখানে আইএনজি আছে, এর জন্য তো আমরা নাউন ফ্রেজ করলাম, যেটা সাবজেক্ট হিসেবে কাজ করলো। যেহেতু নাউন ফ্রেজ তার মানে আইএনজি আছে নাউনের সাথে, তখন এটা কি হবে? জেরান্ড। একসাথে অনেকগুলি শব্দ না, আন্ডারলাইন, আন্ডারলাইন দেবেন। এখানে মেইন খেলাটাই হচ্ছে আন্ডারলাইন, কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, আন্ডারলাইনটা খুব গুরুত্বপূর্ণ। তখন এটা কি হয়ে যাচ্ছে ভাই? জেরান্ডিয়াল ফ্রেজ। তখন এটা কি হয়ে যাচ্ছে? জেরান্ডিয়াল ফ্রেজ। সবাই ধরতে পারছে? আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল দেই, দিব? কি খাওয়াবেন? হ্যাঁ না, পুরি খাইলাম, এনে ছোট পুরিটা খুব মজা লাগে মিরপুরের এখানে, বুঝছেন? আচ্ছা, লেখেন মাই গ্র্যান্ডফাদার, ঠিক আছে, লুকস ইয়াং। দেখেন মাই গ্র্যান্ডফাদার লুকস ইয়াং, এখানে মাই গ্র্যান্ডফাদারের নিচে আন্ডারলাইন করলাম। জেরান্ড, ক্লিয়ার, জেরান্ডিয়াল ফ্রেজ। মমিনুল মামদানি কোন জায়গা থেকে বা কোন জায়গায় কথা বলতেছেন? আমি তো বলতেছি আন্ডারলাইনটা খেয়াল করবেন। এখানে একটা শব্দ, এখানে কি বলতেছেন? রিডিং, রিডিং বুক বলছে না? আমি কি আন্ডারলাইন শুধু রিডিং এর নিচে দিচ্ছি? যদি শুধু আন্ডারলাইন রিডিং এর নিচে থাকতো তখন এটা হয়ে যেত অ্যাডজেক্টিভ। আমি প্রথম থেকে বলেছি শেষ পর্যন্ত যে আমার আন্ডারলাইন কোথায় থাকবে, আন্ডারলাইনের উপর ডিপেন্ড করে। আন্ডারলাইন তো আমি পুরোটার উপরে দিছি, তখন আপনি এখানে অ্যাডজেক্টিভ কাউন্ট করতে পারবেন না, তখন এটা হয়ে যাবে নাউন ফ্রেজ, যেহেতু এটা আমার কি ভার্বের আগে আসছে, তাই না? একটু আগে তো এটাই বলছে। আর এমনি নর্মাল আমরা কি জানি, কোথাও যদি নাউন থাকে, নাউনের আগে যদি কোনো কিছু কি শূন্যস্থান থাকে, তখন এটা চোখ বন্ধ করে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? যখন যেটা বুঝায় ওই পর্যন্ত একটু রাখেন, দেখবেন সহজ সহজ মনে হবে। হ্যাঁ, আজকে আপনাদের ক্লাস নেওয়ার সময় সকালবেলা 9টা 10টার ব্যাচে কি আপনাদের সাথে কথা বলছেন একটা, যে বাংলাদেশে ইংলিশ নিয়ে একটা কথা বলছিলাম না? সকালবেলা কাদের সাথে কথা বলছি? আজকে সকালে আপনাদের সাথে ক্লাস ছিল না? তাহলে কাকে, কারো তো ক্লাস করছে? আচ্ছা দেখেন, এ মাথা যাইবো। মাই গ্র্যান্ডফাদার কি লুকস ইয়াং, তাহলে এখানে লুকসটা কি? এখানে লুকসটা কি ভার্ব না ভাই? এটা ভার্ব। অনলাইনে এটা খেয়াল করি, ঠিক আছে? ওই যে একজন লিখেই দিছে, বুঝছে যে স্যার এটাই বলবো, আলামিন, ঠিক আছে? আর কি নীল আকাশ, ওটা নাম রে। আচ্ছা দেখেন, লুকস হচ্ছে ভার্ব, ভার্বের আগে কে বসতেছে? আমার সাবজেক্ট। এটারই আরেক নাম কি বলছি? নাউন। এখন দেখেন মাই গ্র্যান্ডফাদার একসাথে উচ্চারণ হয়েছে না? টেন্স তো চেনা যায় না, তাই না? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? নাউন ফ্রেজ। এটা কি জেরান্ডিয়াল ফ্রেজ মিস্টার ইসমাইল? হ্যাঁ, কেন? এটার সাথে কোনো আইএনজি নাই, অতএব এটা কি ইট ওয়ান্ট টু বি জেরান্ডিয়াল ফ্রেজ। কখনো এটা কি জেরান্ডিয়াল ফ্রেজ হবে না। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, আরেকটা উদাহরণ দেই, ভাল লাগবে। হ্যাঁ দেই, দেখে 5 নাম্বার। দেখেন ঠিক আছে কিনা? প্রীতি দেবনাথ, জান্নাতুল ফেরদৌস,
আপনার নো নো লিখছেন কেন, মানে আর দিব না এরকম? আচ্ছা, অনলাইনে লিখছেন নো নো নো। দেখেন এটা দেওয়া দরকার আছে তাই একটু দিচ্ছি। হ্যাঁ, লিখছেন এখানে কি লেখা, টু গো টু স্কুল উইথ হার, তার সাথে স্কুলে যাওয়া ইজ নট মাই জব, এটা আমার কোনো কাজ না। এটা কি এটা কি আমার কোনো কাজ না। একটু ধরেন তো, লিখছেন সবাই? লেখা শেষ করে জানান। দেখেন এখন দেখেন ইজটা কি আমার ভার্ব, তাহলে ভার্বের আগে যেটাই থাকবে এটা কি আমার সাবজেক্ট। ঠিক আছে, এটা কি আমার সাবজেক্ট। এখন দেখেন এই সাবজেক্টের আরেক নাম আমরা কি বলছি, নাউন। একসাথে অনেকগুলি শব্দ কি হয়ে যাচ্ছে, নাউন ফ্রেজ। মাঝখানে কে ঢুকছে দেখেন তো, টু গো, তারপর ইনফিনিটিভ ঢুকছে না, তখন এটাকে আমরা আরেক নাম কি বলতে পারবো, ইনফিনিটিভ ফ্রেজ। মানে যেটার সাথে যেটা মিলে আমি একসাথে করাই দিচ্ছি, আলাদা করলে আবার দেখবেন কি আপনাদের মাথার মধ্যে লাগবে। বুঝতে পারছে? তাহলে নাউন ফ্রেজের সাথে কার কার সম্পর্ক হচ্ছে, জেরান্ডা হচ্ছে, ইনফিনিটিভ হচ্ছে। বুঝতে পারছে? এগুলো আলাদা শেখানোর কিছু না। যখন দেখবো আমরা কি সাবজেক্ট আকারে বসবে অথবা এটা অবজেক্ট আকারে বসবে, যেটাই থাকুক আমার কি ইনফিনিটিভ ফরম্যাটে আছে ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে? হ্যাঁ, এখন যদি নাউন ফ্রেজ আর যদি ইনফিনিটিভ ফ্রেজ দুইটাই যদি অপশনে থাকে তাহলে কাকে দিব, 100% ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে, ওকে। এই সবাই বুঝতে পারছে? আর এক্সাম্পল লাগবে? দেখেন এখন যদি আমরা বলি নাউন ক্লজ অ্যাজ আ সাবজেক্ট, কি অ্যাজ আ সাবজেক্ট, নাউন ক্লজ কি হিসেবে বসবে, সাবজেক্ট হিসেবে। আর নাউন ক্লজের এক্সাম্পল দেই, তাহলে নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে যেভাবে বসে নাউন ক্লজও তো ওইভাবেই বসবে, বসবে না? তাহলে এখানে আমি লিখলাম, আমি এখানে লিখছি, ঠিক আছে? দেখেন ক্লজ মানে কি, বাক্যাংশ। তার মানে এখানে নাউন ক্লজ যদি আমি সাবজেক্ট হিসেবে বসতে চাই, এখানে আমাকে কি থাকতে হবে, ভার্ব থাকতে হবে। একটা উদাহরণ দেন, এই নাউন ক্লজের একটা এক্সাম্পল দেন, ভার্ব আগে, খালি ভার্ব নিয়ে আসবেন সাবজেক্টের আগে, বলেন। একজন লেখেন, কি না, ডু ইট তো হবে না, ডু ইট তো এটাতে ইম্পারেটিভ সেন্টেন্সে করতেছেন। একজন লেখেন, অনলাইন একজন লেখেন, লিখতেছেন সবাই? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। লেখেন, লেখেন। বাপরে বাপ, দেখেন এখানে আমি একটা কথা লিখলাম, হোয়াট হি সেড ইজ নট ট্রু। কি বললাম, হোয়াট হি সেড ইজ নট ট্রু। তার মানে কি সে যা বলছে এটা কি সত্য নয়, মিথ্যা। তাহলে ইজটা কি রে ভাই, আমার ভার্ব। তাহলে এই যে আন্ডারলাইন করলাম পুরোটাই তো আন্ডারলাইন থাকবে। তা ভার্বের আগে কে থাকছে, আমার সাবজেক্ট। ভার্বের এক নাম আমরা কি বলছি, সাবজেক্ট, তাই না? এখন দেখেন সাবজেক্টের আরেক নাম কি বলছি আমরা, নাউন। এখন দেখেন এটা ফ্রেজ না ক্লজ, কিভাবে বুঝবো? আন্ডারলাইন কোন পর্যন্ত, সেট। সেট মানে কি বলেছিল, টেন্স বোঝা যায় কি যায় না? এখানে হচ্ছে যে মেইনলি কাজটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব নেম, অক্সিলারি ভার্ব যদি প্রেজেন্টে থাকে, পাস্টে থাকে, যদি এভাবে করে চিনতে পারে, এটাই হচ্ছে মেইন কাজ না? এটা এটা আগে তো মেইন ভার্বটা চিনতে হবে, তারপর আন্ডারলাইন অংশটুকুর আগে সাবজেক্ট আছে না, কি আছে মেইন কাজ। অক্সিলারি ভার্বটা দেখে আমি চিনবো যে এটা কোন হিসেবে আছে। হ্যাঁ, এখন তাহলে দেখেন এটা তো আমার ভার্ব, ভার্ব নিয়ে তো আমার কোনো কাজ নাই, আছে? কারণ ভার্বের আগে কে থাকছে, আমার সাবজেক্ট। এই সাবজেক্টের আরেক নাম কি বলছি, নাউন। এখন কে আছে এটার সাথে, সেট। সেট দ্বারা কি বুঝছেন আপু, এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে? পাস্টে আছে। তারপর সে যা বলেছিল এটা সত্য নয়, তার মানে কি এটা থেকে আমরা টেন্স চিনতে পারতেছি। তাহলে এটা কি ক্লজ, এটাকে জেরান্ডিয়াল ক্লজ হবে? এগুলি কিছুই নাই, ঠিক আছে? কারণ জেরান্ডিয়াল ক্লজ বলতে কোনো শব্দ না। ওই যে ক্লজের প্রকারভেদের মধ্যে লিখছে জেরান্ডিয়াল ক্লজ নাই, তার মানে জেরান্ডিয়াল ফ্রেজ হয়, বাট কি হয় না, ক্লজ হয় না। ঠিক আছে, ওই যে একজন লিখছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে এই কে আছে, মেঘলা আকাশ, জান্নাতুল ফেরদৌস, ইয়াসমিন আক্তার, জান্নাতুল ফেরদৌস,
লিখছেন সবাই? আচ্ছা, আরেকটা দেখেন। এখন দেখেন দুইটা একসাথে যে মিলাচ্ছি, জিনিসটা বুঝতে সহজ হচ্ছে না? পরে যখন আবার ক্লজ ধরবো তখন আবার দেখবেন মাথা নষ্ট হয়ে গেছে, যে আল্লাহ ওটাতে কি পড়ছে, এটা কি পড়ছে। এখন দেখেন একসাথে হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, দেখেন দ্যাট হি ইজ আ গুড ম্যান, ঠিক আছে, is known to all, is known to all। দেখেন নাউন ক্লজটা, দেখেন is known to all, is known to all। দেখেন is known to all। আমি আছি স্যার, এটা কে? লেখে দেখেন এটা কে? ইয়াসমিন নুরুজ্জামান। আচ্ছা দেখেন, তাহলে দ্যাট হি ইজ এ গুড ম্যান ইজ নন টু অল। তাহলে এখানে ভাগ কোনটা? আন্ডারলাইন আমাকে করলো এই পর্যন্ত। পরীক্ষা তো আন্ডারলাইন দেওয়াই থাকবে না, তাহলে আমার তো আর কোনো টেনশন নাই। তারপর আন্ডারলাইন পরের অংশটুকু কে থাকতেছে? আমার ভার। শুরুতে আন্ডারলাইন থাকা মানে পরের অংশ আমার ভার থাকছে। ভার্বের আগে কে আসতেছে? আমার সাবজেক্ট। এটাকে এক নাম আমরা কি বলছি? নাউন। এখন দেখেন এটা ফ্রেজ না ক্লজ, কিসের উপর ডিপেন্ড করবে? এই যে ইজ। তার মানে এটা দেখে আমি কি টেন্স চিনতে পারতেছি না? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? নাউন ক্লজ। পারবো ইনশাল্লাহ? দ্যাট হি ইজ এ গুড ম্যান, সে যে একজন ভালো মানুষ, এটা আসলে কি? ইজ নন টু অল, এটা সবাই জানে। সে যে, বাংলাটা বুঝছেন? সে যে একজন ভালো মানুষ, এটা সবাই জানে, এরকম অর্থে ব্যবহার হয়েছে। এই পারবো ইনশাল্লাহ? তাহলে নাউন ক্লজে সাবজেক্ট হিসেবে এটা দেখাই দিলাম। নাউন ক্লজটাও কি সাবজেক্ট হিসেবে বসতে পারে, নাউন ফ্রেজও সাবজেক্ট হিসেবে বসে। এখন লেখেন রোমান সংখ্যা 2 দিয়ে লেখেন নাউন ফ্রেজ অ্যাজ অ্যান অবজেক্ট। কি হিসেবে বসে? অবজেক্ট হিসেবে বসে। এতক্ষণ লিখলাম সাবজেক্ট, এখন লিখবো কি? অবজেক্ট। আগে নাউন ফ্রেজ কিভাবে কাজ করে এটাই আমরা দেখছি, তাই না? এতক্ষণ সাবজেক্ট ছিল, এখন কি আসতেছে? আমার অবজেক্ট। তার মানে কি অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট জিনিসটা কি? না, ভার্বের পরে যে অবজেক্ট বসে এটা কিন্তু সঠিক নয়। না, অতিরিক্ত ধারণা হইলে তো এটা তো অন্যটা, ওটা অ্যাপোজিশন, ঠিক আছে? যদি কোনো ভার্বকে দেখেন মুখস্থ বিদ্যা বললে হবে না তো, প্রশ্ন ছিল কোনটা? অবজেক্টটা কি? অবজেক্ট কি? হ্যাঁ, আই এম এ স্টুডেন্ট, এখানে অবজেক্ট কোনটা? আপনি যে বললেন ভার্বের পরে অবজেক্ট থাকে, আই এম এ স্টুডেন্ট, এখানে অবজেক্ট কোনটা মিস্টার রাজু? এটা কি এমটা কি ভার্ব না? তাহলে কি এগুলো, এটা কি অবজেক্ট? এটা কবিরা গুণা। এটাকে বলা হয় কি? এটা কমপ্লিমেন্ট। এটাকে কি বলা হয়? কমপ্লিমেন্ট। ছোটবেলা থেকে আমার পড়ে বড় হয়েছেন কোনটা জানেন? সাবজেক্ট, ভার্ব, আর এটা কি? অবজেক্ট। জিনিসটা এরকম না, পড়তে হবে কিভাবে? সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এক্সটেনশন মানে কি? বাদ বাকি অংশ। এই এক্সটেনশনের মধ্যে পড়ে কি? কমপ্লিমেন্ট। এই কথা শোনেন, মাথার মধ্যে যেটা রাখছেন ওটা জানেন, ভুল জিনিসটা রেখে দিচ্ছেন। হ্যাঁ, এক্সটেনশনের এটাকে আরেকটা কি? কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট আবার দুইটা, এটা কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে কি? অবজেক্ট কমপ্লিমেন্ট। এই যে অবজেক্ট কোন জায়গায় পড়ছে দেখছেন? অবজেক্ট সবার নিচে। কথাটা বুঝতে পারছেন? যেটা ছোটবেলা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পড়ছেন, এগুলো মাথা থেকে ঝাড়েন। সাবজেক্ট ভার্বের পরে যে অবজেক্ট থাকবে এটা ভুল তথ্য। ওটা তো বই খাতা থেকে বা ওই ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছে, এটাই মাথায় আসতেছে, এরকম না। কথা কি ক্লিয়ার? এখানে দেখেন দ্য সান রাইজেস ইন দ্য কি? ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট কোনটা? ভার্ব কোনটা এটা বলেন? ভার্ব কোনটা? ভার্ব ছাড়া সেন্টেন্স হয়? এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের পর ইন দ্য ইস্ট, হ্যাঁ, এটা কি? এটা কি আমার অবজেক্ট? অবজেক্ট না। অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট জিনিসটা কি? একটা ভার্বকে, কোন ভার্বকে, কাকে বলছে? ভার্বকে যদি কি অথবা
কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তখন হচ্ছে এটা আমার অবজেক্ট। কি বলছে, একটা ভার্বকে কি অথবা কাকে দিয়ে যদি আমরা কোনো কি পাই, প্রশ্নের উত্তর পাই, তখন সেটা হচ্ছে কি অবজেক্ট। এই যে আমরা বলি না সবচেয়ে কমন একটা কথা, আই লাভ ইউ, ঠিক আছে, লাভটা কি ভার্ব না? তাহলে আমি কাকে ভালোবাসি, ইউ, এই যে উত্তর পাইছেন, এই হ্যাঁ যেহেতু উত্তর পাইছেন এটা হয়ে যাচ্ছে আমার অবজেক্ট, ঠিক আছে। তারপর কি, উই কল্ড হিম, আমরা কাকে ডাকছি, দেখেন প্রশ্ন, ভার্বকে প্রশ্ন করতেছে, হ্যাঁ কাকে ডাকছে, তাকে, তাহলে এটা হিমটা কি আমার অবজেক্ট। আমি কি বুঝাতে পারছি? তাহলে অবজেক্ট হইতে হলে কি করতে হবে, কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করে যদি উত্তর পাই। একদম ক্লিয়ার, যে কনফিউশন ক্লিয়ার? এগুলো আমরা এগুলি শিখবো না, যে আমরা কি বলবো সাবজেক্ট ভার্ব। দেখবেন আমি আপনাদের প্রথম থেকে যারা আপনারা রেগুলার ক্লাস করেন দেখবেন আমি কখনো বলি না সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমি বলি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। খেয়াল করছেন কিনা জানি না। এক্সটেনশন মানে কি, বাদ বাকি অংশ, যে বাদ বাকি অংশ কমপ্লিমেন্টও হইতে পারে, ইট মাইট বি কমপ্লিমেন্ট, ইট মাইট বি সাব, এটাকে কি বলা হয়, মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট কত নিচে এসে পড়ছে, বুঝতে পারছি? এই যে জিনিসটা আমাদের দেখতে হবে, হ্যাঁ। তাহলে এটা এখানে কোনো কি নাই, অবজেক্টই নাই, এটা একটা কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবস্থা হয়েছে, এটা জায়গার কথা। ওই যে আপনি যেটা বলেন অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার অ্যাডভার্ব হইতে পারে। ইউ আর পাংচুয়াল, তাহলে এখানে কি পাংচুয়াল আপনি অবজেক্ট বলবেন, তাই না? তাহলে ওই পাংচুয়ালটাকে অ্যাডজেক্টিভ, হ্যাঁ তার ব্যাপারে জানছে, এটা অ্যাডজেক্টিভ হবে আপনার। অ্যাডজেক্টিভ তার নাউন তো এক না, বুঝতে পারছে? এই অনলাইন বুঝতে পারছে কথাগুলি? অনেকে দেখেন একজন কোশ্চেন করলে সুবিধা কি একসাথে সবাই কিন্তু এই দেখেন কতগুলি কথা, আমার বিশ্বাস অনেকে আজকে এগুলো এটা ফার্স্ট টাইম শুনলেন এবং অন্যরকম লাগলো, আমার বিশ্বাস এখানে অনলাইনে যারা আছে তাদেরকেও। যে প্রশ্ন করে তাকে সবসময় ধন্যবাদ জানাবে। কেউ প্রশ্ন করলে কখন কি হবেন না, বিরক্ত হবেন। স্কুল থেকে নিয়ে একজনের জানলে স্যারে যদি ধমক দেয়, পাঁচটা যদি বাড়িও মারে তারে, তারপর দেখবেন ওর মায়ের উচিত আপনারা জানতে পারলেন, আর জীবনে ভুলবেনও না। ধন্যবাদ প্রাপ্য কে, বেড়ে সবাই ইয়া খাওয়াই দিবেন, পুরি খাওয়াই দিবেন, ঠিক আছে। দেখেন তাহলে এখানে কি বলছে অবজেক্ট, অবজেক্ট কি রাজু? তাহলে এখানে কি বলছে, ভার্বকে কি দিয়ে কোশ্চেন করবেন, সাব্বাস, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেতে হবে, অ্যান্সার পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা এখন আমি এখানে লিখলাম, উদাহরণ দিচ্ছি, হ্যাঁ উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। স্টার্ট রাইটিং on the script দেখেন এখানে কি লিখছে, আল্লাহু আকবার, কি লিখছে এখানে বলেন? ওই যে আসমাউল হোসেন একজন বলছে ধন্যবাদ প্রশ্নকারীকে, জি স্যার। না ইন দি সেটা কি মোস্তাফিজুর রহমান অবজেক্ট হবে কেন? অবজেক্ট কি বা কাকে দিয়ে কি, সূর্য উঠে, হ্যাঁ কি কি উঠে, জিনিসটা কি উঠে, ওটা তো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত, আমরা অবজেক্টকে তো কোশ্চেন করতে হবে। এখানে কি বা কাকে, সূর্য উঠে কি, সূর্য উঠে কাকে, এখানে তো বলে নাই, তার মানে এটা কি একটা সময়ের কথা বলছে, কখন উঠে, হোয়েন, ঠিক আছে। এরকম হোয়েন দ্বারা এরকম কোশ্চেন এগুলোকে আমরা অ্যাডভার্ব বলি, কি বলি, অ্যাডভার্ব বলি, হ্যাঁ ভেরি ক্লিয়ার স্যার, ওকে। তাহলে স্টার্ট রাইটিং অন দ্য স্ক্রিপ্ট, স্টার্টটা কি আমার ভার্ব না? অবজেক্টের অ্যান্সার পেতে হলে আমাকে কি সাবজেক্টে খুঁজতে হবে, ভার্বের পরের অংশটুকু খুঁজতে হবে, এটা মাথা রাখবেন। অনলাইনে যারা আছে যে একজন মানে ভুলভাল লিখছেন, এটা করা যাবে না, ঠিক আছে। তাহলে দেখেন স্টার্ট, শুরু করতে বলা হয়েছে, তাই না? শুরু করতে বলা হয়েছে, কি শুরু করতে বলা হয়েছে, হ্যাঁ কি শুরু করতে বলা হয়েছে। দেখেন কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছেন, এদিকে কি দ্বারা প্রশ্ন করতে, কি রাইটিং অন দ্য স্ক্রিপ্টে লেখা শুরু করতে বলা হয়েছে, তখন এটা হয়ে যাচ্ছে কি আমার অবজেক্ট। যেটাই অবজেক্ট হচ্ছে যে ধরেন এখনই আমার মনে হচ্ছে কি স্টার্ট একটা হচ্ছে ভার্ব হইতে পারে, রাইটিং ও ভার্ব হইতে পারে, আমার কাছে এটা মনে হয়। শুনুন এখানে স্টার্ট না, কথা বুঝেন। ইম্পারেটিভ সেন্টেন্সের নাম শুনছেন? ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে আদেশ উপদেশ অনুরোধ শুনছেন না, যে গো টু হেল, জাহান্নামে যাও, তারপর কি ওপেন দ্য ডোর, দরজাটি খুলে, এরকম বলে না? তাহলে ওপেনটা কি ভার্ব না? তাহলে এটা কি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তারপর নাকি স্টার্টটা ভার্ব, রাইটিং ভার্ব না, বুঝতে পারছেন? তাহলে এখানে দেখেন কিটা কি আমার
মানে কি দ্বারা প্রশ্নকে উত্তর পাওয়া গেছে, এটা অবজেক্ট। অবজেক্টের আরেক নাম আবার কি বলবো আমরা? নাউন। যেহেতু সাবজেক্টের আরেক নাম নাউন, এরকম অবজেক্টেরও আরেক নাম আমরা কি বলবো? নাউন বা প্রোনাউন। প্রোনাউন হইতে হলে কি লাগবে? হি সি। ওই যে আই লাভ ইউ, ইউটা হচ্ছে প্রোনাউন, ওইখানে তার নাউন বলবো না, ঠিক আছে? তাহলে নাউন একসাথে অনেকগুলি শব্দ, তাহলে এটা কি আসতেছে? নাউন ফ্রেজ। আর এই নাউনের সাথে আবার কি আছে দেখেন তো, তাহলে আবার এটাকে আমরা কি বলতে পারবো? জেরান্ডিয়াল ফ্রেজ। দেখেন তো সবাই বুঝছেন, আমি একাই বুঝছি? অনলাইন অবজেক্ট ফ্রেজ জেরান্ড। ক্লাস করলে কি হয় দেখছেন? ওই তো সবাই লিখতেছেন, ওই ক্ষুদ্র একটা জিনিস ঠিক আছে? মাথায় ইনস্টল হয়ে গেছে। ক্ষুদ্র একটা জিনিস মাথায় চলে আসলো, হ্যাঁ, এবং ক্ষুদ্রটাই কিন্তু অনেক বিশাল বড়, খেয়াল করছেন? তারপর এখানে দেখেন নাম্বার 1, নাম্বার 2, she knew that হ্যাঁ, she knew that he had come, ঠিক আছে? he had come। তাহলে এখানে কি বললাম? she knew that he had come। আমি পুরোটা দ্যাট থেকে কাম পর্যন্ত আন্ডারলাইন করলাম। তারপর she knew that, সে জানতে পারলো, হ্যাঁ, বা জানতে পেরেছিল কি সে মানে মহিলা, হি মানে কি পুরুষটা এসেছিল। তার মানে এখানে দেখেন সে জানছে, কি জানছে, কি জানতে পারছে। তাহলে কাকে কোশ্চেন করব? ভার্বকে। কি জানতে পারছে, তাই না? তাহলে দ্যাট হি কাম, সে যে আসছে এটা সে জানতে পারলো, ঠিক আছে? তখন এটা হয়ে যাচ্ছে কি আমার অবজেক্ট, তাই না? এই অবজেক্টের আরেক নাম কি বলছি আমরা? নাউন। এখন দেখেন কি একসাথে অনেকগুলি শব্দ, মাঝখানে কে আছে? মাঝখানে কে আছে? হেড আছে। তাহলে কি এটা ফ্রেজ হবে? তাহলে কি হবে? শাবাশ। তখন এটা কি হয়ে যাবে? ক্লজ। জেরান্ড হবে? জেরান্ডিয়াল ক্লজ বলতে কোনো শব্দ নেই। কারণ আইএনজি নাই। হ্যাঁ, বুঝতে পারছো? আইএনজি থাকলেও জেরান্ডিয়াল ক্লজ হয় না, জেরান্ডিয়াল কি হয়? ফ্রেজ হয়। তাহলে এটা কি আপনার অবজেক্ট হিসেবে আমার নাউন ফ্রেজও বসে, অবজেক্ট হিসেবে আবার কে বসে? নাউন ক্লজও বসে। বুঝতে পারছো? যেটাই সাবজেক্ট মানে যেটাই নাউন ফ্রেজ ওটাই নাউন ক্লজ, যেটাই আন্ডারলাইনের মাঝে যদি ভার্ব থাকে, হ্যাঁ, তো সেটা তখন হচ্ছে- ক্লজ। হ্যাঁ। তখন ক্লজ। আর কোন ক্লজ এটা পরে ওইভাবে হিসাব করবে। আর যদি ভার্ব না থাকে, একাধিক শব্দ থাকে, তখন হচ্ছে স্যার ওটা ফ্রেজ। ওটা ফ্রেজ, ঠিক আছে? সবাই কি ধরতে পারছে ভাই? হ্যাঁ, তাহলে নাউন ফ্রেজ, নাউন ক্লজ। তারপর দেখেন তখন যেটা ক্লাসের শুরুতে একটা এক্সাম্পল বলছিলাম না, আই নো হোয়ার, হ্যাঁ, হোয়ার হি লিভস, নাকি এটা দিছিলাম না হোয়াট হি ওয়ান্টস, এরকম মনে দিয়েছিলাম, তাই না? হোয়াট হি ওয়ান্টস, আচ্ছা হোয়ার হি লিভস থাকুক, তারপর কি অথবা কি হোয়াট হি ওয়ান্টস, যাই থাকুক, দুটার যে কোনো একটা থাকতে পারে, তাই না? তাহলে দেখেন আই নো মানে কি? আমি জানি। কি জানি? এই যে তাহলে কি সে কোথায় বাস করে, তার মানে এটা হচ্ছে আমার অবজেক্ট, এটার আরেক নাম বলবো আমরা নাউন। এখন দেখেন এই যে আন্ডারলাইন অংশের ভিতরে কি আছে? লিভস, ভার্ব আছে, ওয়ান্টস, ভার্ব আছে, চোখ বন্ধ করে কি দিবেন? আর কি না বুঝার কোনো সুযোগ আছে রে ভাই? ঠান্ডা মাথায় সুন্দর মতো বোঝাচ্ছে। থার্ড বেঞ্চ ব্ল্যাক টি শার্ট, বুঝতে পারছি? পাশের জন হিমেশ, হ্যাঁ, ক্যাপ পরলে মনে কার চেহারা বসে? হিমেশ। হ্যাঁ, হিমেশকে চিনেন? হ্যাঁ, তেরে বিন সুনি সুনিয়া বাহে, তেরে বিন পিয়াসে পিয়াসে নি গায়ে, তেরে বিন ও হ্যাঁ, ঠিক আছে? আশিক বানায় আপনি যে সুন্দর ক্যাপটা পরছেন, হ্যাঁ ভালোই লাগছে। হ্যাঁ, গানগুলো ভালোই লাগছে। এই লিখছে সবাই। আচ্ছা, এখন লেখেন, এখন ওই 3 নাম্বার দিয়ে লেখেন নাউন, লেখেন নাউন ফ্রেজ বিটুইন, ঠিক আছে, টু প্রেপোজিশন না, এটা উদাহরণ ফোন না, মানে এটা হচ্ছে ওই যে নিয়মের ফোন। আমি এটা যে হ্যাঁ, নাউন ফ্রেজ বিটুইন টু প্রেপোজিশন, আর এটা লিখলাম নাউন ফ্রেজ আফটার প্রেপোজিশন লেখেন। এখান থেকে হ্যাঁ, এখান থেকে 1 মার্ক আসে। এখান থেকে কত মার্ক আসে? 1 মার্ক আসে, ঠিক আছে? এখান থেকে আপনি কি চুল কাটাইছেন এর জন্য ক্যাপ পরছেন?
দেই তো তো সুন্দর লাগতেছে, মাথা ঠান্ডা থাকবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ লিখছে সবাই? Press after লেখেন লেখেন। স্যার একটা কথা কি জানেন? লিখছেন? রাগারাগি করা যাই না। আমরা পাই না বলে কিন্তু এখানে আসছে। বলতে আমরা করবো। ফাও কথা কম করবেন। দেখেন নাউন ফ্রেজ বিটুইন টু প্রেপোজিশন, তার মানে এখানে কি বলা হয়েছে একটু ভাই একটু খেয়াল করি। হ্যাঁ, দুই প্রেপোজিশনের মাঝখানে কে বসে? নাউন ফ্রেজ, দ্য নাউন যে শব্দগুচ্ছ বিটুইন টু প্রেপোজিশন মানে কি দুই প্রেপোজিশনের মাঝখানে, বিটুইন মানে তো দুইজনের মধ্যে। আর এটা কি বলছে? নাউন ফ্রেজ আফটার প্রেপোজিশন, তার মানে কি প্রেপোজিশনের পরে। তার মানে এখানে কি প্রেপোজিশনের ব্যবহারটা কয়টা আসলো নাউন ফ্রেজের ক্ষেত্রে? দুইটা, মধ্যে আর এটা কি পরে। আচ্ছা এখন এখানে দেখেন, লেখেন 1 নাম্বার, হি ওয়াজ অ্যাটাকড। এইটা কিন্তু সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, এটা পাশে লেখেন হচ্ছে f.f.i, ফাটাফাটি ইম্পর্টেন্ট। লেখেন f.f. ঠিক আছে, f.f.i ফাটাফাটি ইম্পর্টেন্ট। ঠিক আছে। হি ওয়াজ অ্যাটাকড by the people of his village, লেখেন। এখানে আমি দা পিপলের নিচে আন্ডারলাইন করলাম, দা পিপলের নিচে আন্ডারলাইন করলাম। ঠিক আছে, লেখেন হি ওয়াজ অ্যাটাকড বাই দা পিপল অফ হিজ ভিলেজ। তার মানে কি তার ভিলেজের মানুষ দ্বারা তাকে কি করা হয়েছে? অ্যাটাক করা হয়েছে। এখন দেখেন তো আন্ডারলাইন কোথায় আছে? দা থেকে পিপল পর্যন্ত। তার আগে কে আছে? প্রেপোজিশন। তারপরে কে আছে? প্রেপোজিশন। দুই প্রেপোজিশনের মাঝখানে কে বসে? নাউন ফ্রেজ। যেহেতু দুইটা শব্দ, দা একটা, পিপল একটা, দুটাকে একসাথে বলছে। বুঝতে পারছি? দুই প্রেপোজিশনের মাঝখানে। পারবো ইনশাল্লাহ। এরপরে দেখেন, I am afraid, যেমন প্রিন্সিপাল স্যার ফোন দিছে একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার, জি স্যার, জি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি রঞ্জিত স্যারের কাছে দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার, জি স্যার। কোনো কারোর সাথে শেয়ার করব না স্যার, নিশ্চিন্তে থাকেন স্যার। জি, দেখা হবে স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, লেখেন আই এম অ্যাফ্রেড। সরি, আমার ফোন আসছিল, কলেজের প্রিন্সিপাল স্যার ফোন দিচ্ছেন। শেয়ার করব। দেখেন, আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং অন দ্য রোড। এখানে অফটা কি রে ভাই? প্রি না, প্রেপোজিশন। হোয়াট ডাজ ইট মিন? প্রেপোজিশন, মাথা রাখবো। ঠিক আছে, প্রেপোজিশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেপো। ঠিক আছে, প্রেপোজিশন। হ্যাঁ, খেয়াল করবো। যাই হোক, প্রেপোজিশন। এই যে প্রেপোজিশনের পরে কে বসে? নাউন ফ্রেজ। তাহলে দেখেন, প্রেপোজিশনের পর কোনো ভার্ব থাকলে সেটা কি হয়ে যায়?
আইএনজি হয়ে যায়, আমরা জানি তাই না? আইএনজি হয়ে ওটা ভার্ব থাকে না, ওটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এখন দেখেন অনেকগুলি কি কথা না একসাথে, যে স্মোকিং, স্মোকিং অন দ্য রোড, তখন এটা আমার কি হয়ে যাচ্ছে বলেন তো? নাউন ফ্রেজ। পারা যাবে ইনশাল্লাহ? আচ্ছা, এখন এই সেন্টেন্সটা যদি এরকম থাকে রে ভাই, আই এম অ্যাফ্রেড অফ স্মোকিং, ঠিক আছে? আই এম অ্যাফ্রেড অফ কি? স্মোকিং। এখন দেখেন এই যে এটা কি প্রেপোজিশন না রে ভাই? তাহলে প্রেপোজিশনের পর সিঙ্গেল শব্দ সবসময় কি হবে? নাউন। মাত্রই বললাম, বলছে। আচ্ছা, এই নাউনের সাথে কি আইএনজি আছে, কিন্তু এটা কি নাউন ফ্রেজ? যেহেতু সিঙ্গেল শব্দ, তখন কে আসতেছে? এটা আমার জেরান্ড। তখন এটা আমার কি আসতেছে? জেরান্ড। কারণ প্রেপোজিশনের পর সিঙ্গেল কোন শব্দ থাকলে কিয়ামতের আগ পর্যন্ত ওটা নাউন হয়ে যায়। কি বলছি বলেন? প্রেপোজিশনের পর সিঙ্গেল কোন শব্দ থাকলে কিয়ামতের আগ পর্যন্ত এটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আর একসাথে অনেকগুলি শব্দ নাউন ফ্রেজ। এখন খেয়াল করেন এটার সাথে কি আছে? তাহলে নাউন ফ্রেজ যদি বলি, এটাকে কি আমরা জেরান্ডিয়াল ফ্রেজ বলতে পারি? পারবো ইনশাল্লাহ। এই যে কথাগুলি বললাম, এখান থেকে 1-2 মার্ক চলে আসে প্রত্যেক পরীক্ষায়, প্রেপোজিশন থেকে 1 মার্ক চলে আসে, ঠিক আছে? প্রত্যেক পরীক্ষায় প্রেপোজিশন থেকেই কি 1 মার্ক চলে আসে। বুঝতে পারছেন? ওকে, পারবেন ইনশাল্লাহ। তাহলে এটার পাশে লেখেন যে প্রেপোজিশন যে 2 নাম্বার যে নিয়মটা, এখানে আন্ডারলাইনটা প্রথমটা কি বলছে দেখেন, আন্ডারলাইন প্রেপোজিশন 2 প্রেপোজিশনের মাঝখানে থাকতে হবে কিন্তু। আবার যদি প্রেপোজিশন থেকে প্রেপোজিশন পুরোটাই যদি আন্ডারলাইন থাকতো, তখন হয়ে যেত কি বলেন তো? তখন প্রেপোজিশনাল ফ্রেজ। কথাটা বুঝতে পারছে? আচ্ছা, এখন পরীক্ষা যদি আসে, I am now on the bus, এই দা বাসের নিচে আন্ডারলাইন করা। অনলাইন পারবো ইনশাল্লাহ? ওই তো স্বপ্না, তারপরে সাইফুল, হ্যাঁ ওকে, বাবার রাজকন্যা, খুব অ্যাক্টিভ আপনি। I am now on the bus, এটা কি? এটা কি? কেন? এই যে অনটা কি আমার প্রেপোজিশন, ভুল হবে? হবে না। তাহলে এটার পর আমার যেটা থাকবে এটা কি হবে বলেন তো? দা বাস। তাহলে এটা আমার কি হয়ে যাবে? নাউন। আর একসাথে 2টা শব্দ, দা একটা, বাস একটা, তাহলে নাউন ফ্রেজ। পারবো ইনশাল্লাহ? দেখবো আন্ডারলাইন, বারবার বলছি ক্লাসের শুরুতে, আন্ডারলাইন 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 আন্ডারলাইন, ঠিক আছে? ওকে, এখন লেখেন, আবার ইয়ে দিয়ে লেখেন, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, ঠিক আছে? নাউন ফ্রেজ লেখেন, মানে এটা 5 নাম্বারটা, হ্যাঁ 5 নাম্বারকে রোমান সংখ্যায় লিখতেছিলাম না? রোমান, হ্যাঁ রোমান সংখ্যার 5 নাম্বার পয়েন্ট, নাউন ফ্রেজ, ঠিক আছে? অ্যাজ অ্যান অ্যাপোজিশন, অ্যাপোজিশন। আজান দিচ্ছে ভাই, 1 মিনিট অনলাইনে যারা আছেন 1 মিনিট সময় দেন, আজানটা শেষ হোক, হ্যাঁ তারপর কথা বলি। আজানের প্রতি সম্মান প্রদর্শন করা জরুরি কর্তব্য। লিখছেন?
আচ্ছা, এই আজান শেষ, আমরা শুরু করি। হ্যাঁ, খেয়াল করি, দেখেন নাউন ফ্রেজ অ্যাজ অ্যান অ্যাপোজিশন। এখন এখানে কোশ্চেন হচ্ছে অ্যাপোজিশন জিনিসটা কি? অ্যাপোজিশন জিনিসটা হচ্ছে নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেওয়া। নাউনের ব্যাপারে, ঠিক আছে, নাউনের ব্যাপারে কি অতিরিক্ত তথ্য দেওয়া। নাউনের ব্যাপারে, ঠিক আছে, অতিরিক্ত তথ্য দেওয়া। অতিরিক্ত তথ্য দেওয়া, নাউনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেওয়া। হ্যাঁ, জিনিসটা কি দেখেন, আমি এখানে একটা সেন্টেন্স লিখতেছি, মিস্টার রশিদ, হ্যাঁ, মিস্টার রশিদ আ প্রিন্সিপাল, ঠিক আছে, প্রিন্সিপাল of our college is an honest man, ঠিক আছে, is an honest person। দেখেন তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে কি আমি এভাবে লিখতে পারতাম না? মিস্টার রশিদ ইজ অ্যান কি অনেস্ট পারসন। আমি কি এভাবে লিখতে পারতাম না সেন্টেন্সটা? পারতাম। ভুল হইতো কোনো? এখানে মিস্টার রশিদের পর দেখেন আমি আবার কি লিখছি, একজন প্রিন্সিপাল অফ আওয়ার কি কলেজ। এই যে দেখেন 2 কমার মাঝখানে কি করলাম, অতিরিক্ত তথ্য দিচ্ছি না? এই অতিরিক্ত তথ্য কার ব্যাপারে দিচ্ছি? রশিদ, ঠিক আছে। আর এটাই বলছে রশিদ থেকে নাউন না, এই যে নাউনের ব্যাপারে কি অতিরিক্ত তথ্য দেওয়া, তাহলে এটাকে আমরা বলবো অ্যাপোজিশন। যেটাই অ্যাপোজিশন, এই অ্যাপোজিশনের আরেক নাম হচ্ছে কি নাউন ফ্রেজ। এটা আরেক নাম কি নাউন ফ্রেজ। সবাই বুঝতে পেরেছি ভাই নাউন ফ্রেজটা কি? পারবো ইনশাল্লাহ? এটাই হচ্ছে অ্যাপোজিশনটাই হচ্ছে নাউন ফ্রেজ। নাউনের ব্যাপারে কে লিখছে এটা? স্বপ্না, ঠিক আছে, ঠিক আছে, সুজন, হ্যাঁ, ওকে, লিখছে। এখন দেখেন অতিরিক্ত তথ্য বুঝতে পারছে? এখন আমি যদি লিখি সাকিব, হ্যাঁ, our captain played well। আমি কি লিখতে পারতাম না মিস্টার ইসমাইল সাকিব প্লেড ওয়েল, ভালো খেলেছিল, এটা বললে পারতাম না? সাকিবের ব্যাপারে অতিরিক্ত তথ্য কি দিলাম? আওয়ার ক্যাপ্টেন। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাপোজিশন, ঠিক আছে। এই অ্যাপোজিশনের আরেক নাম কি বলবো আমরা? 2টা শব্দ আছে না একসাথে, তাহলে এটাকে আমরা আরেক নাম বলবো কি নাউন ফ্রেজ। আবার অ্যাপোজিশন ফ্রেজ বলেন না, ঠিক আছে, অ্যাপোজিশন ফ্রেজ বলতে কোনো শব্দ নেই, তাহলে লিখে দিতাম। পারবো ইনশাআল্লাহ? আসানুল্লাহ ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। তারপরে বাদল, ওটা হচ্ছে ওই যে একজন লেকচার যে স্যার অনেস্ট পারসন অ্যাপোজিশন হলো না কেন? ওটা তো কমপ্লিমেন্ট, কারোর ব্যাপারে, হ্যাঁ, আপনার কমপ্লিমেন্ট জানানো, ঠিক আছে। আর এটা কি 2 কমার মাঝখানে অতিরিক্ত তথ্য দেওয়া, ঠিক আছে। এটা কি অনেস্ট ম্যান, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আপনি বলতে পারেন অনেস্ট পারসন, ঠিক আছে। বাট এখানে কি শুধু আবার অনেস্ট যখন থাকবে এটা আবার কমপ্লিমেন্ট না, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, তাই না? যেটা এখানে আবার পার্সনের নিচে পুরোটা যদি দাগ থাকে তখন আবার কি হয়ে যাচ্ছে? কমপ্লিমেন্ট। আর এখানে কি অতিরিক্ত তথ্য দিছে, যেমন আই ওয়াজ, আবার লিখতেছি দেখেন, আই ওয়াজ বর্ন ইন বাড্ডা, ঠিক আছে, a populous area, ঠিক আছে। পপুলাস এরিয়ার নিচে কি করলাম? আন্ডারলাইন করলাম। তাহলে আই ওয়াজ বর্ন ইন বাড্ডা লিখলে হইতাম না আমি বাড্ডায় জন্মগ্রহণ করেছি? আবার কি পপুলার, এটা জনবহুল এলাকা, এটা জনবহুল এলাকা, প্রচুর মানুষ, প্রচুর জ্যাম থাকে, মানুষের জ্যাম থাকে, ট্রাফিকেরও জ্যাম থাকে। এই যে অতিরিক্ত যে তথ্য দিচ্ছে এটাকে আমরা কি বলছি? অ্যাপোজিশন। এইটারে আরেক নাম বলবো আমরা নাউন ফ্রেজ। পারবো ইনশাল্লাহ? পারবো, ওকে। মোটামুটি তাহলে এই যে এতক্ষণ যেগুলি করলাম এগুলোতে আমরা নাউন ফ্রেজ নিয়ে কথা বললাম। তাহলে নাউন ফ্রেজ কে কে কি হিসেবে কাজ করছে? সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে। প্রেপোজিশনের 2টা ব্যবহার আছে, 2 প্রেপোজিশনের মাঝখানে আর প্রেপোজিশনের পরে, আর এটা কি অ্যাপোজিশন। দেখেন তো আমি যদি বলি অবজেক্ট হিসেবে, চোখের সামনে ভাসে কিনা অবজেক্টের কি বলছি?
পরে, হ্যাঁ আমি যে বললাম প্রেপোজিশনের পর দেখেন তো চোখের সামনে ভাসছে কিনা, যদি বলে দুই প্রেপোজিশনের মাঝখানে দেখেন তো ভাসে কিনা চোখের সামনে, স্যার কি বলছে, হ্যাঁ লেখাটা কি লিখছে ভাসতেছে, আর যদি বলে অ্যাপোজিশন ভাসতেছে এটা তো সামনেই আছে, ঠিক আছে। আর যদি বলে সাবজেক্ট হিসেবে, ভাইয়া সাবজেক্ট হিসেবে কোনটা, ভার্বের আগে বসে যেটা করবে। সবাইকে ক্লিয়ার? ওকে, এখন দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা কি দেখব? এখন দেখবো হচ্ছে হ্যাঁ এতক্ষণ শাখা পোশাক, এখান থেকেই শব্দ অনেকে সংক্ষেপে আপনাদের শিখাবে শর্টকাট। ইট দ্বারা রিপ্লেস করতে পারলেই এটা হয়ে যাবে নাউন ফ্রেজ। কি দ্বারা? আইটি ইট। সার্চ দেন, সার্চ দিয়ে দেখেন, যেটা সার্চ দিলে পাবেন। হ্যাঁ ওটা লিখে দিবেন ফুল মিনিং, লিখে দেন, লিখে দেখেন ফুল মিনিং কি, বুঝছেন? লেখেন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এতক্ষণ নাউন বললাম তাই না? আর সময় লাগবে না, শেষ শেষ, আর কোনো সময় লাগবে না। অ্যাডজেক্টিভ ফ্রেজ ভার্সেস একসাথে কি করব? অ্যাডজেক্টিভ ক্লজ। দেখলে চিনবেন, দেখলে হাসি লাগবে, আয় হায় আয় হায়, এইভাবে করবেন। কি বলবেন? ঠিক আছে, এত সহজ স্যার। এই দুইটা জিনিস বোঝার আগে একটা জিনিস দেখো তো মাথায় রাখা যায় কিনা। এখানে আমি সুন্দর করে লিখছি অ্যাডজেক্টিভ লাভস কি, অ্যাডজেক্টিভ লাভস নাউন। মানে কি? অ্যাডজেক্টিভ লাভস নাউন, নাউন লাভস অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ লাভস নাউন। তার মানে কি অ্যাডজেক্টিভ নাউনকে ভালোবাসে। যে যাকে ভালোবাসে কাছে থাকবে না দূরে থাকবে? সব সময় কাছে থাকবে। তার মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকুক, অ্যাডজেক্টিভ ক্লজ থাকুক, আন্ডারলাইনের আগে বা পরে কাকে থাকতে হবে? বুঝছি? এই মাথায় ঢুকছে? কি বলছে বলেন? কেন? সুন্দর, অনলাইন বুঝতে পারছে রে ভাই। এই একজন লাগছে নাউন লাভস অ্যাডজেক্টিভ, না না, নাউন প্রেপোজিশনকে ভালোবাসতে পারে, অ্যাডজেক্টিভকে ভালোবাসবে, আবার কি নাউন প্রোনাউন মিলায়ও বুঝতে পারে, নাউনের পর ভার্বও থাকে। আর এখানে কি অ্যাডজেক্টিভ লাভস নাউন মানে অ্যাডজেক্টিভ নাউনকে ভালোবাসে, পাশাপাশি থাকবে, ঠিক আছে, আন্ডারলাইনের আগে পরে। ওকে, দুইটা কিন্তু দুই জিনিস। একটা আছে আই লাভ, হ্যাঁ আই লাভ হার, তার মানে কি সেও আমাকে ভালোবাসে? বুঝছেন? তাহলে যে যাকে ভালোবাসে এটা কি পাশে থাকবে। হ্যাঁ আচ্ছা, এখন এখানে দেখেন আল্লাহু আকবার, দেখেন এখানে আমি লিখছি দ্য ম্যান, ওই যে ক্লাসের শুরুতে একটা এক্সাম্পল দিয়েছিলাম, হ্যাঁ স্ট্যান্ডিং বিসাইড মি, লিখছি না? মনে আছে? বিসাইড মি ইজ কি, ঠিক আছে, ওয়াজ নোন টু মি, মনে আছে কথাটা? নোন টু মি। আবার কি বললাম? এরকম আরেকটা সেন্টেন্স দিয়েছিলাম না রে ভাই, দ্য ম্যান হু ওয়াজ স্ট্যান্ডিং কি beside me was কি known to me। এখন আমি আন্ডারলাইন করলাম স্ট্যান্ডিং বিসাইড মি, তারপরে কি হু ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি, দুইটা নিচে আন্ডারলাইন করেন। সবাই একটু লিখি। হ্যাঁ ঠিক আছে, সবাই কি লেখা শেষ? ওকে, লেখেন। এখন এই দুইটার মধ্যে আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম, কি বলেছিলাম? ফ্রেজ কোনটা? এখানে ওয়াজ আছে, তার মানে কি এটা ক্লজ। এখানে কি ওয়াজ টু নাই, তার মানে কি শুধু আইএনজি দেখলে কি আমরা টেন্স চিনতে পারবো? আইএনজির আগে অ্যামিজার ওয়াজার থাকতে হবে, তাই না? আবারও রিপিট করলাম। এখন দেখেন এই যে আন্ডারলাইন আগে কি আছে, ঠিক আছে, এই আন্ডারলাইন আগে কি আছে? ম্যান। ম্যান মানে কি নাউন আছে? এটা কি নাউন আছে? যেহেতু নাউন আছে তার মানে কি, হ্যাঁ তাহলে এটা কি হবে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। একটু বোর্ডের দিকে তাকাই, শিওর তাকাবো? আচ্ছা, এই যে অ্যাডজেক্টিভের সাথে কে আছে?
আইএনজি। তাহলে যদি অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে তাহলে কি আসবে? পার্টিসিপল ফ্রেজ। বুঝছি? এটা কি তাহলে পার্টিসিপল ক্লজ হবে? জীবনও না, পার্টিসিপল ক্লজ বলতে কোনো শব্দ নাই। ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। এই এটা কে? ওই তো জামাতুল ফেরদৌস, সুজন। এই বুঝতে পারছে? তাহলে এখানে কি লেখেন? We are going to Lake Havasu. হ্যাঁ, Havasu, which is হ্যাঁ, we are going to Lake Havasu, which is Lake Havasu, which is in Arizona. এটা কোথায় অবস্থিত? এরিজোনায় অবস্থিত। এখন আমি কি করলাম? আন্ডারলাইন করলাম হুইচ থেকে শুরু করে এরিজোনা পর্যন্ত। ঠিক আছে, দেখেন তো এটা কি ফ্রেজ নাকি ক্লজ? অনলাইন যারা আছেন একটু বলেন। জি স্যার, জি স্যার, জি স্যার। নুরুদ্দিন, হ্যাঁ, কেন এটা ক্লজ হবে? কেন? এই হুইচ আন্ডারলাইন আগে কি আছে? লেক হাভাসু, এটা কি একটা নেম না? সকল প্রকার নেম কি নাউন না? নাউন। আচ্ছা, তার মানে কি এখানে আবার ইউজ আছে, তার মানে এটা ক্লজ। হ্যাঁ, তাহলে এটা কি ক্লজ? পারা যাবে ইনশাআল্লাহ, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। এটা এখন শূন্যস্থানের আগে বসছে না, পরে দিয়ে একটু করি, যে পরে হইলে কেমন হবে? লেখেন, আমি মুছি নাই, বিশ্বাস করুন, লেখেন। ঠিক আছে, তারপরে এখানে লিখলাম যে সিটিং, হ্যাঁ, সিটিং অন দ্য বেড, sitting on the bed, the child started crying. Allahu Akbar. দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। Sitting on the bed, the child starting crying. এখন আমি আন্ডারলাইন করলাম কিসে? সিটিং অন দ্য বেড, পুরাটার নিচে। এটা কি হবে বলেন? এটা কি হবে? এটা কি হবে বলেন? কিভাবে বুঝলেন ভাইজান? সেকেন্ড বেঞ্চ। আচ্ছা, এখানে ভার্ব নাই, কিচ্ছু নাই, আইনজি থাকলে কি আমরা বুঝবো এটা ভার্ব আছে? আর টেন্স জানা যাবে না, তার মানে এটা কি আমার ফ্রেজ। এখন কোন ফ্রেজ? আন্ডারলাইনের পরে এখন কি আছে? চাইল্ড, বাচ্চা, তাই না? তাহলে এটা কি আমার ভাই নাউন। তাহলে নাউনের সাথে সম্পর্ক কার? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা পরেও বসতে পারে। এখন এটার সাথে কি আছে দেখেন তো? তাহলে কি এটাকে আমরা কি পার্টিসিপল ফ্রেজ বলতে পারি? এখন মনে একদম মাথাটায় ধরতেছে সব কথাগুলি। হ্যাঁ, অনলাইন তুলিকা তুলি, সাদিয়া আফরিন, মাহিয়া মাহি, মিতালি মুন্নি, মোস্তাফিজুর রহমান, আবার বাবা রাজকন্যা, সবাই কি বুঝতে পেরেছি ভাই? সবাই তো ক্লাসটা শেয়ার দেন শেষ সময়। বইটা নিয়ে যান, বাংলা বই নিয়ে যান। নাম কি জানো? কেরিয়ার প্লাস। আমি কেরিয়ার প্ল্যানিং মনে করতেছি। ঠিক আছে, ভেরি ক্লিয়ার স্যার। ওকে ফ্রেজ। হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছেন। শেষ কি? কেরিয়ার প্ল্যানিং। হ্যাঁ, আবার কোশ্চেনটা আবার পার্টিসিপল অ্যাডজেক্টিভ একসাথে থাকলে তখন পার্টিসিপল দিবেন। তখন পার্টিসিপল, ওই যে নাউন জেরান হলে জেরান দিবেন, নাউন আর ইনফিনিটিভ হলে ইনফিনিটিভ দিলে আর এনে কি থাকবে? পার্টিসিপল থাকবে। ক্লিয়ার? ওকে, এখন লেখেন ভার্বাল ফ্রেজ। দেখেন, ভার্বাল ক্লজ আছে পৃথিবীতে? ভার্বাল ক্লজ বলতে কোনো ক্লজ নাই। তাহলে এখানে কি বলছে? ভার্বাল ফ্রেজ। ভার্ব থেকে ভার্বাল, কি বলেছে? ভার্ব থেকে ভার্বাল। তার মানে কি ভার্ব কি এখানে সিঙ্গেল থাকবে? ভার্বের সাথে আরেকটা শব্দ লাগানো থাকবে। এটাই হচ্ছে আমার ভার্বাল ফ্রেজ। কি বলছে বলেন?
যেহেতু ফ্রেজ বলছে ভার্ব কি সিঙ্গেল থাকবে? ভার্ব কখনো সিঙ্গেল থাকবে না, ভার্বের সাথে কি থাকবে? আরেকটা ওয়ার্ড। হ্যাঁ, সেটা প্রেপোজিশনও থাকতে পারে, ভার্ব প্লাস ভার্বও থাকতে পারে। কি বলছে বলেন? সেটা কি থাকতে পারে? ভার্ব প্লাস ভার্ব থাকবে, ঠিক আছে, অথবা কি ভার্ব প্লাস প্রেপোজিশন থাকবে। ভার্ব প্লাস কি থাকবে? প্রেপোজিশন থাকবে। অনলাইন বুঝতে পারছে? ভার্বাল ফ্রেজ। পাশাপাশি দুইটা ভার্ব বসলে পরেরটা তো আইএনজি যুক্ত হয়। হ্যাঁ, এখানে বুঝছে ভার্ব প্লাস, তাহলে ভার্বাল ফ্রেজ, যেহেতু ফ্রেজ বসে শব্দগুচ্ছ, সিঙ্গেল ভার্ব তো বসবে না পিছনে, তখন আমার কে হচ্ছে, কে হচ্ছে, একাধিক শব্দ থাকতে হবে। তাহলে এখানে আমি লিখলাম যে I have to wait on him, ঠিক আছে? I have to wait on him. Wait মানে কি? অপেক্ষা করা। অন মানে কি? উপরে। তার মানে তার উপর আমি অপেক্ষা করছি, এরকম। এই ওয়েট অনের বাংলা হচ্ছে সেবা করা। ওয়েট অনের বাংলা কি? সেবা করা, ঠিক আছে? আমাকে তাকে সেবা করতেই হবে। ওয়েট অন মানে কি? সেবা করা। তাহলে দেখেন ভার্বের সাথে কে বসছে? প্রেপোজিশন। একসাথে আন্ডারলাইন করে না? ভার্ব কি সিঙ্গেল থাকলে কখনো ফ্রেজ হবে না ভাই? কেউ না কেউ থাকতে হবে, তাই না? তখন এই ওয়েট অনটা কি আমার ভার্বাল ফ্রেজ। ভার্বাল ক্লজ বলতে কোনো শব্দ আছে? আবার এটা ভার্ব দেখে বুঝেন না যে এটা ভার্বাল ক্লজ, কারণ ক্লাসের শুরুতেই বলছি রে ভাই, নাউন ক্লজ হয়, অ্যাডজেক্টিভ ক্লজ হয়, আর কি ক্লজ হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, ঠিক আছে? এছাড়া পৃথিবীতে কোনো এই তিনটা প্রকার ভেদের বাইরে এই পর্যন্ত কোনো ক্লজ বের হয় না। ভবিষ্যতে কে কি বাই করে জানি না। তারপর দেখেন I should have done the work, মানে কি আমার এই কাজটা করা কি ছিল? উচিত ছিল, তাই না? তাহলে should have done, তাহলে should have কি একটা ভার্ব না? এটার সাথে আবার কি আরেকটা ভার্ব পড়ছে না? ভার্ব প্লাস ভার্ব, তার মানে কি অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, ঠিক আছে? তাহলে পুরোটা হয়ে যাচ্ছে কি আমার ভার্বাল ফ্রেজ। পারবো ইনশাআল্লাহ। অনলাইন বুঝতে পারছে রে ভাই? হ্যাঁ, সবাই বুঝতে। ভার্বিয়াল না সুজন, ভার্বাল, ঠিক আছে? বিএল, হ্যাঁ, বিএল হবে না। সবাই বুঝতে পেরেছে? মজার কথা কি জানেন? এটা পরীক্ষা আসে না। হ্যাঁ, হঠাৎ 1992 সালে একটা কোশ্চেন দেখলাম, 93 তো একটা দেখছে 2003-4 সালের পর, আর একটা মনে হয় 16-17 দিকে একটা, 16 না 13-14 সালের দিকে একটা দেখছে, আর দেখি না। আর এটা কি ওই যে কারাগার তত্ত্বাবধায়ক আছে না, কারাগার বুঝছেন? হ্যাঁ, কাশিমপুর, হ্যাঁ, এইসব কোন পরীক্ষার তত্ত্বাবধায়ক এগুলি দু একটা আসছিল, এগুলি বেশি সহজ থেকে আসে না। হ্যাঁ, জেরান পার্টিসিপল প্রেপোজিশন, এগুলো হচ্ছে মেইন খেলা। আচ্ছা, তাহলে ভার্বাল ফ্রেজ গেল। চিনার উপায় কি? ভার্ব প্লাস ভার্ব। এখন দেখেন এটার পাশে লিখবেন এম ডট আই, মারাত্মক ইম্পর্টেন্ট। এম ডট আই মানে কি? মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? মারাত্মক ইম্পর্টেন্ট। মারাত্মক ইম্পর্টেন্ট কি দেখেন? প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ মারাত্মক ইম্পর্টেন্ট। দেখেন প্রেপোজিশনাল ফ্রেজ, দেখেন প্রেপোজিশনাল ফ্রেজ। এটা চিনার উপায় কি? নাম্বার 1, বারবার বলতেছে আমাদের নজর কোথায় থাকবে? আন্ডারলাইন নাকি আন্ডারলাইন ছাড়া? একদম ক্লাসের শুরুতে বলছে, ঠিক আছে? তাহলে আন্ডারলাইন, এটা পুরোটাই লিখে দিলাম যেহেতু এটা পরীক্ষা আসে। হ্যাঁ, আন্ডারলাইন প্রেপোজিশন দিয়ে, সরি, প্রেপোজিশন থেকে শুরু হয়ে, হ্যাঁ, শুরু হয়ে প্রেপোজিশনে শেষ হবে। প্রেপোজিশনে কি হবে? শেষ হবে। বুঝছি? প্রেপোজিশন দিয়ে শুরু হয়ে প্রেপোজিশনে শেষ হবে। আরেকটা হচ্ছে আন্ডারলাইন, আন্ডারলাইন প্রেপোজিশন দিয়ে শুরু করে, ঠিক আছে, শুরু করে নাউন ফ্রেজে শেষ হবে। কি হবে? নাউন ফ্রেজে শেষ হবে, শেষ হবে। নাউন ফ্রেজে দিয়ে কি হবে? শেষ হবে। লেখা শেষ হয়। দেখেন তো লাইনটা বুঝছি কিনা ভাই, একটু লাইনটা বলবেন, লাইনটা বলবেন। হ্যাঁ, জোরে জোরে একটু বলেন। হ্যাঁ, আন্ডারলাইন প্রেপোজিশন, হ্যাঁ, শুরু হয়ে প্রেপোজিশনে শেষ হবে। হ্যাঁ,
আর এটা কি প্রেপোজিশন দিয়ে নাউন ফ্রেজে গিয়ে শেষ হবে। আমি ঢেকে রাখছি যাতে না দেখে বলেন, তারপর আমার সরাই দেখতেছে না। দেখেন কি হবে জিনিসটা, এরকম ওই যে একটা এক্সাম্পল দিছিলাম, হি ওয়াজ অ্যাটাকড, কি জানে লিখছিলাম, বাই দা পিপল কি অফ হিজ ভিলেজ, অফ হিজ ভিলেজ। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আন্ডারলাইন কোথা থেকে করলাম, বাই থেকে, এখন অফ। যদি দুই প্রেপোজিশন মাঝখানে থাকতো নাউন ফ্রেজ হইতো, তাহলে এখন বাই থেকে শুরু করে কি অফে গিয়ে শেষ করলো, তখন এটাকে আমরা বলবো প্রেপোজিশনাল ফ্রেজ। ক্লিয়ার, বুঝছি? এখন যদি আন্ডারলাইন এভাবে করতো, এটা ভিলেজের বি আসে নাই, ঠিক আছে, অফিস ভিলেজ। এখন যদি এরকম হইতো, সেম উদাহরণ যদি দিতাম, হি ওয়াজ অ্যাটাকড, লিখে দিচ্ছি যাতে আপনারা বুঝেন, বাই দা পিপল কি অফিস ভিলেজ, অফিস ভিলেজ। এখন আন্ডারলাইন করা হইলো কোথা থেকে, অফ থেকে। হ্যাঁ, আমরা তখন করছিলাম যে অফের পর যদি আন্ডারলাইন থাকতো তখন নাউন ফ্রেজ হইতো, ওই যে প্রেপোজিশন আফটার প্রেপোজিশন নাউন ফ্রেজ। বাট এখানে কি হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়ে নাউন ফ্রেজে শেষ হয়েছে, তখন এটাকে আমরা কি বলবো, প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, প্রেপোজিশন থেকে শুরু হয়ে যখন কোথায় শেষ হবে, হ্যাঁ ঠিক আছে। He came here in lieu of me, সেইখানে কি আমার পরিবর্তে এসেছিল, সেখানে কি করেছে বলেন তো, সেইখানে আমার পরিবর্তে এসেছিল। তাহলে দেখেন আন্ডারলাইন কোথা থেকে শুরু হয়েছে, ইন, শেষ হয়েছে কত, অফ, তাহলে কি আসবে, প্রেপোজিশনাল ফ্রেজ। পারবো? আমরা পড়ছি না ইন স্পাইট অফ, ইন কি পড়েছি, ইন স্পাইট অফ, বা কি পড়েছে, ইন অ্যাকর্ডেন্স, ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ। দেখেন তাহলে এই যে ইন থেকে অফ, ইন থেকে কত, উইথ, প্রেপোজিশন দিয়ে শুরু হবে, প্রেপোজিশনে শেষ হবে, তাহলে এটাকে আমরা কি বলছি, প্রেপোজিশনাল ফ্রেজ। পারবো ইনশাআল্লাহ? এখান থেকে 1 মার্ক আসে। আল্লাহু আকবার, এখান থেকে 1 মার্ক আসে। আন্ডারলাইনটা আগে বলো। হ্যাঁ, ক্লাসে শুরু থেকে এটাই বলছে, আন্ডারলাইন আন্ডারলাইন আন্ডারলাইন। আন্ডারলাইন ধরতে পারবেন না, শেষ। কারণ এখানে তো আমাদের দুইটা প্রিপোজিশন। হ্যাঁ, আন্ডারলাইন ধরতে পারবেন না, শেষ। ঠিক আছে, লিখছেন? ওকে, ভেরি ক্লিয়ার স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এখন কি পড়ব, আমাদের প্রায় শেষের দিকে, ঠিক আছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আরো আগে টান দিতে পারতাম, আস্তে আস্তে টান দিয়েছি কেন, এখন দেখেন একটু ভালো লাগা শুরু করছে, যে জিনিসটা সেকেন্ড টাইম যখন আমি স্যারের ক্লাস আবারও করি, অনেকে রিপিট ক্লাস করে না, স্যারের ক্লাস আবারও করি, অথবা কি আমি নিজে আবার খাতাটা দেখে যাই, খাতার মধ্যে সব লেখা আছে না, সুন্দর মতো গুছিয়ে লেখছে না, পারলে খাতাটা হারাই ফেলেন, হ্যাঁ ঠিক আছে, পারলে খাতাটা হারাই ফেলেন আর কি, দেখবেন এখন দেখলে ভালো লাগবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা বুঝতে হলে দেখেন অ্যাডভার্বিয়ালের মাঝখানে কি আছে, ভার, মাঝখানে কি আছে, ভার, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করবেন, তাহলে অ্যাডভার্বের সাথে কার সম্পর্ক, ভার। একটা ভার্বকে যখন আমরা হোয়াই, হোয়েন, ঠিক আছে, তারপরে কি হোয়ার, অথবা কি হাউ, অথবা কি হাউ মাচ, এই 5টা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, তাহলে আমরা কি পাবো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবো। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবো, লেখেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবো। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবো। তাহলে কাকে, অ্যাডভার্বিয়ালের মাঝখানে কে আছে, ভার্ব, তাহলে এই একটা ভার্বকে আমরা দেখা যায় এগুলি দিয়ে সবচেয়ে বেশি মিলে যায়। হ্যাঁ, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আবার কি অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, দেখেন এখানে আমি কি বললাম, আই লাভ ইউ সো মাচ, সো মাচ, আমি কি তোমাকে ভালোবাসি, কি
আরো আরো 15 থেকে 20 মিনিট লাগবে। ঠিক আছে, আই লাভ ইউ সো মাচ। তার মানে কি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, কতটুকু ভালোবাসি? সো মাচ। দেখছেন, সো মাচ দেখে বোঝা যায় এটা কোন টেন্সে আছে রে ভাই? যেহেতু সো মাচ দেখে এটা বোঝা যায় না, তার মানে কি এটা আমার অ্যাডভার্বিয়াল কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কি আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পারবো ইনশাআল্লাহ? পারবো। ঠিক আছে, আবার যদি আমি বললাম হি told me that story, হ্যাঁ, that story 3 days before। ঠিক আছে, দেখেন তো সে আমাকে সেই গল্পটা বলেছিল কতদিন আগে। এখন আমি আন্ডারলাইন করলাম কোথায়? 3 days before। তার মানে কি সে আমাকে যে গল্পটা বলেছিল কখন বলেছিল? কখন মানে কি? when, তাই না? কখন কখন বলেছিল? 3 দিন আগে। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্বিয়াল, একসাথে অনেকগুলি শব্দ, ফ্রেজ। তারপর এখানে দেখেন, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজও আছে। অ্যাডভার্বিয়াল কি? ক্লজ আছে না? তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজটা দেখেন, একই জিনিস থাকবে নাকি ব্যতিক্রম থাকবে? একই জিনিস থাকবে, পার্থক্যটা কি থাকবে? ক্লজ মানে এখানে কি থাকবে? আন্ডারলাইন অংশের ভিতরে ভার্ব থাকবে। এখানে আমি লিখলাম আফটার, আল্লাহু আকবার, দেখেন আফটার দ্য রেইন স্টপস, আফটার দ্য রেইন স্টপস উই উইল গো আউটসাইড, উইল গো আউট। এখানে আমি আন্ডারলাইন করলাম আফটার দ্য রেইন স্টপস। দেখেন মিনিংটা কি? উইল গো আউট মানে কি? উই উইল গো আউট মানে কি? আমরা বাইরে যাব। কখন যাব? when, কখন যাব? বৃষ্টি কমলে। এই আন্ডারলাইনের মধ্যে আবার কি আছে? স্টপস। কে আছে? স্টপস। তার মানে ভার্ব চেনা যায়, অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা ফ্রেজ হচ্ছে না। বুঝছি? আবার কি বললাম? স্ট্রাইক দা আয়রন, হ্যাঁ, while it is hot, while it is কি? হট। এখানে আমি আন্ডারলাইন করলাম স্ট্রাইক। স্ট্রাইক মানে আঘাত করো। কখন আঘাত করতে বলছে? যখন এটাকে গরম হবে। এটা কি? ইজ আছে মাঝখানে, তাহলে কি আসলো? ক্লজ। কে আসলো? ক্লজ। তাহলে এটা কি ক্লজ? হ্যাঁ, যেহেতু আমি এখানে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, যেখানে এখানে আমি কি করলাম ভাই বলেন তো? when দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পেয়েছি। ঠিক আছে, এই অনলাইন অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আবার একটা উদাহরণ দেই। লেটস গো, হ্যাঁ, where, হ্যাঁ, where we went last weekend। দেখেন লেটস গো, চলো যাই। কোথায় যেতে বলছে? কোথায়? কোথায় মানে কি? where, কোথায় যেতে বলছে? where we went কি? লাস্ট উইকেন্ড, আমরা গত সপ্তাহে যেখানে গিয়েছিলাম ছুটিতে, চলো আবার সেখানে যাই, আবার সেখানে যাই। ঠিক আছে, সবাই বুঝতে পারছে? জান্নাতুল ফেরদৌস, সবাই বুঝতে পেরেছে? তারপর এখানে আবার দেখেন রাজু gave a fan to, হ্যাঁ, আপনার নাম কি? তারেক। gave a fan to তারেক। ঠিক আছে, তারেক, because তারেক কি? lost his fan। আন্ডারলাইন করলাম কোথা থেকে? বিকজ তারেক লস্ট হিজ প্যান। দেখেন তো আরেক রাজু কি করছে? তারেককে একটা কলম দিয়েছিল। কেন দিয়েছিল? ওয়াই? কারণ সে কলম হারিয়ে ফেলছিল। তাহলে এটাও কি দেখছেন? অ্যাডভার্বিয়াল লস্ট আছে, পাস্ট টেন্স না, ক্লজ। পারা যাবে? ওই যে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ মাচ এগুলি দিয়ে থাকলে আমার কি হবে? অ্যাডভার্বিয়াল। পারবো ইনশাআল্লাহ? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার।
ফরহাদ ক্লিয়ার, সাদিয়া ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, অনেক লম্বা একটা ক্লাস নিয়ে নিচ্ছি তাই না? লেখা শেষ? আচ্ছা, তাহলে এখন দেখেন আর কি আছে, কনজাংশনাল, এগুলো দেখলেই চিনবেন। কনজাংশনাল মানে কি? হ্যাঁ শেষ। কনজাংশনাল ফ্রেজ কি বলেন তো? কনজাংশন মানে কি? যুক্ত করা না? কি দিয়ে যুক্ত করে? এন্ড বাট। এখন এন্ড তো সিঙ্গেল শব্দ, এটা কনজাংশন কিন্তু ফ্রেজ হবে? এন্ড মানে কি? এবং। ওই তো সিঙ্গেল শব্দ, সিঙ্গেল শব্দ কখনো ফ্রেজ হয়? যেহেতু আমি ফ্রেজ বলেছি, তাহলে এন্ড কাটা দিয়ে এন্ডের জায়গায় কি আসবে? অ্যাজ ওয়েল অ্যাজ। কি আসবে? অ্যাজ ওয়েল অ্যাজ। অথবা কি অ্যাজ সুন অ্যাজ, অথবা কি অ্যাজ মাচ অ্যাজ। হ্যাঁ ঠিক আছে, অথবা কি সো ডট ডট দ্যাট, অথবা কি হ্যাঁ টু ডট ডট টু, অথবা কি ইদার ইদার ডট ডট কি অর, অথবা কি নিদার ডট ডট নর, অথবা কি বোথ ডট ডট এন্ড। বুঝতে পারছেন না? এগুলো তো কনজাংশন হিসেবেও করে, এগুলো সহজ, এগুলো দিয়ে আর আপনার কোনো কাজ নাই। লেখেন, আগেরটা লেখা শেষ হয়েছে না? আমার বিশ্বাস এটা শেষ হয় না, তাই এটা রেখে দিচ্ছি, বুঝছেন? এগুলি সহজ, এগুলি সচরাচর আসে না, জাস্ট দেখে রাখা। সবচেয়ে কঠিন ইন্টারজেকশনাল ফ্রেজ, এটা পরে তো 20 মিনিট লাগবে। ইন্টারজেকশনাল ফ্রেজ দেখেন। আচ্ছা সুজন, এন্ড অর বাট এগুলো আমরা দিব না, বলেন তো কেন? এন্ড অর বাট এগুলো হচ্ছে কনজাংশন, বাট এটা কি না? ফ্রেজ না। এই জন্য এন্ড এর অ্যাজ ওয়েল অ্যাজ মানেও এবং, এন্ড মানেও এবং। যেহেতু ফ্রেজ বলছে তাহলে আমাকে কি ইউজ করতে হবে? বুঝছি? তারপরে ইন্টারজেকশনাল ফ্রেজ, আধা ঘন্টা লাগবে এটা বুঝতে। এটা লেখা শেষ আগের গুলি? কোন শব্দের শেষে যদি এই চিহ্ন থাকে এটাই হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ, আধা ঘন্টা। দেখেন এখানে কি লিখছে, হ্যাঁ ওহ মাই গুডনেস। ঠিক আছে, ও না হুররে হবে না, হুররে তো সিঙ্গেল শব্দ। ফ্রেজ মানে কি অনেক একাধিক লাগবে, ওহ মাই গুডনেস। ঠিক আছে, আমরা বলি না? আবার কি বলি? ঠুট ঠুট। হ্যাঁ ঠুট ঠুট। ইউ আর স্টিল আ পোর গায়। আমরা টিটকারি করে বলি না, ইউ আর স্টিল আ পোর গায়, টিটকারি করে বলে না? হ্যাঁ ঠুট ঠুট, ইউ আর স্টিল আ পোর গায়। হ্যাঁ টুটটুট ধরে কি বুঝাইলাম আমরা? কি রে টিটকারি করে বুঝাইছি, কি কি রে তুই এখনো গরিব আছস, ফকির নেই, আমরা বলি না? তুই কি এখন আগের মতো কৃপণী আছস, কি রে তুই আগের মতো ওরকমই আছস, সাশ্রয় আছস, বলি না? একটু ঠোঁট। ঠিক আছে, এই যে দেখেন এই চিহ্ন থাকলে ডানে বা তাকানোর সুযোগ নাই। সিঙ্গেল শব্দ থাকলে হবে না, যেমন ব্র্যাভো, এটা হবে না। ঠিক আছে, এরকম পারবেন ইনশাআল্লাহ। এন্ড অর এগুলি দ্বারা রিপ্লেস করা গেলে শেষ। এক্সাম্পল যে কনজাংশন এক্সাম্পল, এগুলি কি আপনারা করে নিয়েন। দেখেন লেখা শেষ? লেখেন। মোবাইল গরম হয়ে গেছে, লাইভ ক্লাস ওপেন করে রাখছে। কি টুট টুট, এতক্ষণ তো এটাই বললাম, টুট টুট। কি আর 5 মিনিট লাগবে? 5 মিনিট। বুঝে না? তাই শেষ। দেখেন এগুলো সময় লাগবে না, এগুলো সবাই পারে, সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যে টপিক এগুলো লাইভ ক্লাস এসে ঝামেলা হয়ে যায়। দেখেন টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, এখানে ইজটা কি? ভার্ব। ভার্ব না? তা ভার্বকে যা থাকে এটাকে আমরা কি বলবো? সাবজেক্ট। আরেক নাম কি বলবো? নাউন। তাহলে এখন এখানে কি বলবো? অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব না কনজাংশন? তাহলে কি আসবে? একসাথে অনেকগুলি শব্দ, তাহলে নাউন কি? ফ্রেজ। পারা যাবে ইনশাআল্লাহ? সবাই বুঝছি না আমি একাই বুঝছি? এখন কি ইনফিনিটিভ আছে অপশনে? তাহলে ইনফিনিটিভ দিব। যদি অপশন ইনফিনিটিভ থাকতো তাহলে কি দিতাম? ইনফিনিটিভ। এটাই তো মনের কথা ছিল। সাব্বাস, এই অনলাইন বুঝছে না? ওই সবাই নাউন ফ্রেজ লিখতেছেন। তারপর কি লিখছে? দ্য বয় ওয়ান্টস টু গো হোম। আইডেন্টি হচ্ছে টু গো, তাহলে এখানে টু গো, এই টু গোটা বের করতে বলছে। ঠিক আছে, দ্য বয় ওয়ান্টস টু গো হোম। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল না প্রেপোজিশন?
হ্যাঁ, প্রেপোজিশন হতে হলে কি হইতে হবে? টু থেকে শুরু করে টু, মানে প্রেপোজিশন অথবা নাউন পর্যন্ত, নাউন পর্যন্ত গেছে, যায় না, তাহলে কি আসবে? ভার্বের পরে আছে, তাহলে এটা কি আসবে? মানুষটা চায়, কি চায়? কি চায়? তাহলে কি বা কাকে? তাহলে অবজেক্ট। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে কি? অবজেক্ট আরেক নাম কি? নাউন। তাহলে এটা কি আসতেছে? নাউন। ঠিক আছে? হ্যাঁ, এখানে টু গো হোম পুরোটাই আন্ডারলাইন হয়ে যাবে, বুঝছেন? এই যে টু গো, এই তো পুরাই তো দেওয়া, টু গো তো না, টু গো হোম। তার মানে কি ওয়ান্স কি আমার ভার্ব না রে ভাই? তাহলে ভার্বকে আমি কি কোশ্চেন করছে? কোশ্চেন করছে। মানুষ চায়, কি চায়? সে বাসা যেতে চায়। তাহলে কি তার প্রশ্ন করে উত্তর পেয়েছে, তাহলে এটা কি আসতেছে? নাউন ফ্রেজ। answer বলতে পারিনি। কি দেখতে পারেন নাই? ওই যে গোহমটাকে দেখা গো। আমি দাঁড়াইছিলাম, তারপর ওখানে আবার আন্ডারলাইন। আচ্ছা, আর এখানে টু গো হোম পুরোটা নিচেই হবে কিন্তু, হ্যাঁ? এখন বুঝতে পারছেন, পুরোটা নিচেই হবে। ওয়ান্স হচ্ছে ভার্ব, এই ভার্বটা আমি কোশ্চেন করছে, চায়, কি চাচ্ছে? সে বাসায় যেতে চাচ্ছে। কি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে। তার মানে টু গো হোম হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের আরেকটা আমরা কি বলেছি? নাউন বা প্রোনাউন। প্রোনাউন তো এখানে প্রশ্নই আসে না, এখানে কি আসতেছে? তাহলে নাউন। তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। এটা তো ভার্ব আছে, আপনি তো ভার্বকে তো কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছেন, ওইখানে তো আপনি কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছেন না, ওখানে তো আপনাকে বলেই দিবে আলাদা, এখানে তো এটা বলতেছে না। তারপর এখানে কি বলছে? আই হ্যাভ নো কিথ এন্ড কিন ইন দিস টাউন। আত্মীয় স্বজন না এই শহরে, ঠিক আছে? হ্যাঁ, না না, এই নোটাকে ডিটারমিনার, তাই না? কি হবে এখানে? এখানে কি হবে বলেন? কেন নাউন ফ্রেজ হবে? নাউন হবে প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, কনজাংশন তো প্রশ্নে উঠে না, তাই না? হ্যাঁ, প্রেপোজিশন কি প্রশ্নে উঠে না। তাহলে এটা কে আছে? ডিটারমিনার না? ডিটারমিনারের পর সবসময় কি বসে? ডিটারমিনার। আবার ইনটা কি প্রেপোজিশন না? ডিটারমিনার এবং প্রেপোজিশনের পর কি বসে? নাউন বসে। যেহেতু একসাথে অনেকগুলি শব্দ, তাহলে কি আসবে? নাউন ফ্রেজ। তাহলে এখানে কি আসতেছে অ্যান্সার? নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ কি আসবে? অ্যাডজেক্টিভ আসতে হলে আমাকে কাকে লাগবে? নাউন কে লাগবে। অনলাইন বুঝতে পারছে ভাই? বুঝতে পেরেছে? এই জিনিসগুলো আমরা সব পড়েছি। হাসান ইজ এ ম্যান অফ লেটার্স। এটা প্রশ্নবোধক, প্রশ্নবোধক তো হবে না। হাসান ইজ এ ম্যান অফ লেটার্স, তার মানে ম্যান অফ লেটার মানে কি? বিদ্বান ব্যক্তি, পণ্ডিত, তাই না? তাহলে হাসান কি? হাসান যে মানুষ, এটা কেমন মানুষ? কি হবে বলেন? হাসান ইজ এ ম্যান অফ লেটার্স, তাহলে কি হবে বলেন? এটা কি হবে? এটা হচ্ছে আপনাদের পরীক্ষা, বলেন। হাসান ইজ এ ম্যান অফ লেটার্স, কি হবে? কি অ্যাডজেক্টিভ? বলেন 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 বলেন, কি হবে? কেন অ্যাডজেক্টিভ হবে? কেন নাউনের পরে? আন্ডারলাইনের আগে কি আছে? নাউন। যদি নাউন থাকে আর ডানে বা তাকানোর সুযোগ আছে, অ্যাডজেক্টিভ কি? লাভস নাউন। তাহলে এখানে কি আসতেছে? আমার অ্যাডজেক্টিভ, তাই না? এটাও আসবে না, এটাও আসবে না, এটাও আসবে না। এই নাউন তো আসবে না, অনেকে নাউন দিচ্ছেন। হ্যাঁ, এটা ডি হবে অ্যান্সার। বুঝতে পারছে? আন্ডারলাইনের আগে। এখন যদি এখান থেকে যদি এই ম্যান অফ লেটার পুরোটা যদি দিত, তখন নাউন ফ্রেজ দিত। বুঝতে পারছেন? আন্ডারলাইন আন্ডারলাইন আন্ডারলাইন। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখেন, দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল। কি বলছে? দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল। তাহলে কি আসতেছে? এই যে দেখেন আন্ডারলাইন অংশ, এটার পাশে কি আছে? রুল। রুল মানে কি জানেন? রুলস মানে কি জানেন? নিয়ম। এটা এক ধরনের কি? নাউন। এটা কি? নাউন। তাহলে নাউনের সাথে কে বসে? অ্যাডজেক্টিভ লাভস কি? নাউন। অ্যাডজেক্টিভ নাউনকে ভালোবাসে। তাহলে এখানে কি আসতেছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। সবাই পারবো ইনশাআল্লাহ? পারবো? এই অনলাইন সবাই বুঝতে পেরেছে? ঠিক আছে, এরকম করে বাকি এগুলি সবকিছুই আছে, এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এটি করে নেক্সট ক্লাসে আমাকে দিবেন, ঠিক আছে? অবশ্যই পিডিএফ পাবেন। স্যার শেষ। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি লার্নিং। স্যার কেমন লাগলো ক্লাসটা? এতক্ষণ যারা ক্লাসটা করলেন আমাদের অনলাইনে, বলবেন ক্লাসটা কেমন। আর আপনাদের পরীক্ষা আছে? আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানান তো। কেমন লাগলো? ধৈর্য সহকারে যারা এতক্ষণ অনলাইনে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরই চাকরি হবে। আর যেগুলো ফাঁকিবাজ,
বসে বসে রিলস দেখে, ওদের রিলসই হবে, ওদের আর চাকরি হইতো না। কিছু কিছু বাঙালি আছে যারা সার্কুলার দিলে তারপর পড়াশোনা করে, আর এক বাহিনী আছে সার্কুলার দিছে তখন কিছুদিন পড়াশোনা করার পর আবার থেমে যায়, এরপর আবার শুধু জিজ্ঞেস করে পরীক্ষাটা কবে হবে, ওই কবে হবে ওই জিজ্ঞেস করে, তার আগে আবার 10 দিন আগে একটু পরে। এদের বাংলাদেশে কোথাও চাকরি হয় না, কথা ক্লিয়ার? কারণ ওরা ধান্দাই থাকে, ওইটা ওই ধান্দাবাজদের চাকরি হয় না। এক চাকরি হয় মেধাবীদের, দ্বিতীয়ত চাকরি হয় মালপাতি, ঠিক না? এই দুই শ্রেণী। কিন্তু তোমরা যারা ফাঁকিবাজ এদের কোনো দিকে হয় না, কারণ টেকা তো লাগবে, তাই না? টিকতে পারেন না। তো এখন যাই হোক, যারা এতক্ষণ ক্লাস করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের এই যে নিবন্ধন কোর্সের ভর্তির অফার হলো চলতেছে আমাদের। নিবন্ধন কোর্সে যদি আপনারা ভর্তি হতে চান আমাদের, তা নিবন্ধন জেনারেল একদম খুব জেনারেল, কিন্তু কত নম্বর জানেন? জেনারেল এমসিকিউ কিন্তু আপনাদের মাত্র 60 নম্বর, মাত্র 60 নম্বরে জেনারেল আসবে। আর আপনারা নিবন্ধন হলো সাবজেক্টিভ, নিবন্ধন সাবজেক্টিভ, এই সাবজেক্টিভ হলো কত নম্বর জানেন? 140 নম্বরের এমসিকিউ। হ্যাঁ হ্যাঁ, এটা তো 140টি এমসিকিউ। টোটাল কত? টোটাল হলো 200 এমসিকিউ। এই পরীক্ষাটা দিতে হবে, কোন ধরনের রিটেন হবে না, এরপর সরাসরি ভাইবা। এটা যারা সবচেয়ে বেশি পড়াশোনা করবেন কোনটা বলেন তো? ওখানে মাত্র 60। হ্যাঁ, এর ভিতরে বাংলা আছে, ইংরেজি আছে, জিকে আছে, ম্যাথ আছে, আর এখানে আপনার যে নিজ সাবজেক্ট আছে। তাহলে নিজ সাবজেক্টে একটু ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এই দুইটা কোর্স যদি একসাথে করেন, দুটি কোর্স একসাথে করলে আপনি মাত্র 2250 টাকা দিয়ে ভর্তি হতে পারেন। কত টাকা? 2250 টাকা। আর যদি মনে করেন না শুধু যে নিবন্ধন যে অনলাইনে করব, তাহলে মাত্র 1250 টাকা দিবেন। আর যদি নিবন্ধন সাবজেক্টিভ শুধু সাবজেক্টিভ করেন তাহলে অবশ্যই 1650 টাকা। আর এর সাথে বইগুলা কিন্তু একদম ফ্রি। আর হটলাইন নাম্বারটা আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে, 019015195001, 0203 এরকম অনেক নাম্বার আছে আমাদের। এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আপনি ভর্তি নিশ্চিত। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ক্লাস করবেন প্রতিদিন, নিয়মিত যারা ক্লাস করেন তাদের ইনশাল্লাহ ভালো কিছুই হয়। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনলাইনে যারা ক্লাস করলেন, আল্লাহ হাফেজ। পরীক্ষা দাও না, শান্তি গেছে। বেকার জীবন ভালো লাগে, তাই না? কোনো বিয়ে করার প্যারা নাই, কিছু না।